একটু দেরি হয়ে গেছে, সরি। আসলে সব কিছু সেট আপ একটু সময় লেগে গেছে। তো আমার মনে হয় আমরা ক্লাসটা শুরু করে দিই। এমনিতেই হয়তো একটা লম্বা ক্লাস হতে যাচ্ছে, যদি যারা জয়েন করেছে একটু কোঅপারেট করো আর কি। আচ্ছা, তো আমাদের আজকের টপিকস হচ্ছে সেল ইনজুরি। সবাই জানো যে সেল ইনজুরির উপর ক্লাস হবে। আমি চেষ্টা করব 2টা অথবা 3টা ক্লাসে টোটাল টপিকসটুকু শেষ করার জন্য। তো আজকে আমরা শুরু করি, দেখি কতটুকু এগোতে পারি। আজকে চেষ্টা করব আমরা রিভার্সিবল অ্যান্ড ইরিভার্সিবল সেল ইনজুরিটা একটুখানি খুব শর্টলি বুঝে নেওয়ার জন্য, ঠিক আছে? তো প্রথমেই আমরা জানি সেল ইনজুরিটা কি জিনিস। আমরা কখন বলবো যে একটা সেলের ইনজুরি হয়েছে? আচ্ছা, আমি যে কথা বলছি কথাগুলো কি বোঝা যাচ্ছে? আসলে তোমরা যদি বুঝতে না পারো, আমার তো আসলে কথা ক্লিয়ার না। আচ্ছা, ঠিক আছে। প্রথমে আমরা জানি সেল ইনজুরিটা কি জিনিস। কোনো একটা সেলে যখন কোনো স্টিমুলেশন দেওয়া হয়, সেটা যে কোনো ধরনের স্টিমুলেশন হতে পারে, সেই স্টিমুলেশনের এগেনস্টে সেল কিছু রেসপন্স করবে। যে কোনো ধরনের স্টিমুলেশন, সেটা ভালো হোক বা খারাপ হোক, সেই স্টিমুলেশন থেকে সেলটা তাকে সেই স্টিমুলেশনটার জন্য সেল নিজেকে কোপ আপ করার চেষ্টা করবে, তাই না? এটাকে আমরা বলবো অ্যাডাপ্টেশন। যে কোনো স্টিমুলেশনের জন্য একটা সেল তার নিজেকে অ্যাডাপ্ট করার চেষ্টা করবে। এই অ্যাডাপ্টেশন যখন করতে পারবে না, তখন সেলের যে নর্মাল ফাংশন, সেই সেলের নর্মাল ফাংশনগুলো লস্ট হবে, তাই না? তো আমরা এখন দেখি কতগুলো ঘটনা হয় সেল ইনজুরিতে। কি কি হতে পারে? একটা হচ্ছে যদি অ্যাডাপ্টেশনটা করতে না পারে। এখন শুধু স্টিমুলেশন দিলেই অ্যাডাপ্টেশন করতে পারবে না, ব্যাপারটা তা না। অ্যাডাপ্টেশনের একটা লিমিট আছে। যেমন ধরো, তোমরা যখন আইটেম দাও, তখন 2টা 3টা আইটেম দিনে, ঠিক আছে, 2টা 3টা আইটেম ওকে তোমরা পড়ে ক্লিয়ার করতে পারবে। কিন্তু যদি দিনে 7টা 8টা আইটেম থাকে, তখন সেটা তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে না, এই পড়াশোনাটার সাথে অ্যাডাপ্ট করাটা। তার মানে যখন লিমিট অফ অ্যাডাপ্টিভনেস এক্সিডস। আর কি হতে পারে? একটা হচ্ছে আমরা জানলাম যে অ্যাডাপ্টেশনটা যদি লিমিটলেস হয়। আর হচ্ছে এটা আমরা বলেছি যে কোনো স্টিমুলেশনের ক্ষেত্রে, ভালো হতে পারে, খারাপ হতে পারে। কিন্তু যদি এমন হয় শুধুমাত্র খারাপ একটা স্টিমুলেশনই সেলকে দেওয়া হচ্ছে, যেমন কোনো ইনজুরিয়াস এজেন্ট, ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, কোনো ফিজিক্যাল অথবা কেমিক্যাল টক্সিনস হতে পারে, যে কোনো ধরনের ইনজুরিয়াস এজেন্টের এক্সপোজার যদি হয়, আর কি হতে পারে? সেলের আমরা জানি, আমরা সেলের ফাংশনগুলো মেনটেন করার জন্য অনেক এনজাইমের নাম পড়েছি, অনেক প্রোটিনের নাম পড়েছি। এই যে প্রতিটা এনজাইম, প্রতিটা প্রোটিন, এই প্রত্যেকটা প্রোটিন তৈরি হওয়ার জন্য যে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স থাকে, এগুলোর জন্য যে জিন, একটা স্পেসিফিক জিন এনকোডেড থাকে। কিন্তু কোনো কারণে যদি সেই জিনে মিউটেশন হয়ে যায়, তাহলে যে প্রোটিন বা যে এনজাইমটা তৈরি হওয়ার কথা ছিল, সেটা তৈরি না হয়ে অন্য কোনো কিছু তৈরি হবে। তখন সেলের যে নর্মাল ফাংশন, সেই নর্মাল ফাংশনে ব্যাঘাত ঘটবে। তাহলে কি হয়? সেল যদি কম্প্রোমাইজড বাই মিউটেশন, আর কি হতে পারে? সেলের কাজ করার জন্য নিউট্রিশন দরকার আছে না? সব ধরনের নিউট্রিশন লাগতে পারে, তাই না? তো এখন কোনো কারণে যদি সেলের এই নিউট্রিশনগুলো ভালোভাবে না পায়, তাহলে যদি সেলে কোনো ধরনের ডেফিসিয়েন্সি অফ নিউট্রিশন হয়, শুধু ডেফিসিয়েন্সি না, এটা আসলে এক্সেসও হতে পারে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে সেল ইনজুরিটা কি আমরা আরেকবার একটু সামারাইজ করি। যে কোনো সেলের যদি যে অ্যাডাপটিভ রেসপন্স, যেই লিমিটেশন থাকে, সেই লিমিটটা যদি এক্সিড করে যায়, অথবা সেল যদি কোনো ইনজুরিয়াস এজেন্টের এক্সপোজড হয়, বা যদি কম্প্রোমাইজড হয় বাই কোনো মিউটেশন, অথবা যদি কোনো নিউট্রিশনের ডেফিসিয়েন্সি হয়, এই এতগুলো ঘটনা ঘটলে সেলে কি হবে? সেলের ভিতরে কিছু নর্মাল যে ফাংশন, সেই নর্মাল ফাংশনগুলো অল্টার্ড হয়ে কিছু চেঞ্জ হবে। এই চেঞ্জগুলোকে একসাথে আমরা বলবো সেল ইনজুরি, ঠিক আছে? এখন আমরা আস্তে আস্তে জানবো যে এই চেঞ্জগুলো হচ্ছে, এই চেঞ্জগুলো কি হচ্ছে, ঠিক আছে? তাহলে সেল ইনজুরি ডেফিনেশনটা
যেভাবে রবিনসে আছে বা তোমাদের প্রত্যেকেরই আশা করি লেকচার ক্লাস হয়ে গেছে, এর মধ্যে আমাদের প্রফেসর স্যার ম্যাডামরা যেভাবে পড়িয়েছেন ওনারা নিশ্চয়ই কোনো একটা রেফারেন্স বুক ফলো করেছেন। তো সেভাবে ডেফিনেশনটা আমি একটু বুঝিয়ে দিলাম, আশা করি এরপরে তোমাদের এটা মেমোরাইজ করতে কষ্ট হবে না, ঠিক আছে? তো এই যে এতগুলো ঘটনা লিখলাম যে সেলের অ্যাডাপ্টেশনটা লস্ট হয়ে যেতে পারে অথবা নিউট্রিশন ডিপ্রাইভেশন হতে পারে, এই যে অনেকগুলো ঘটনা বললাম, এখন এই ঘটনাগুলো কখন ঘটতে পারে একটা সেলে, কি কি কারণে এই ঘটনাগুলো ঘটতে পারে? অনেক কারণ হতে পারে, তার মধ্যে প্রধান কারণ আমরা যেটা নিয়ে খুব বেশি কথা বলি সেটা হচ্ছে হাইপোক্সিয়া বা ইস্কেমিয়া, ঠিক আছে? এছাড়াও আরও কিছু ফিজিক্যাল কজ আছে, কেমিক্যাল কজ আছে, কিছু এনভায়রনমেন্টাল কজ আছে, কিছু জেনেটিক কজ থাকবে, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সেনাইল কজ, মানে এজিংয়ের সাথে সাথে একটা সেল ইনজুরি যেটা হয় সেটা। তো আমরা সব থেকে ইম্পর্টেন্ট যেটা হাইপোক্সিয়াটা নিয়ে একটু কথা বলি, ঠিক আছে? হাইপোক্সিয়া মানে কি আমরা সবাই জানি যে টিস্যু লেভেলে যদি অক্সিজেন লেভেলটা কম থাকে তাহলে সেটাকে আমরা বলবো হাইপোক্সিয়া। তো একটা টিস্যু লেভেলে অক্সিজেন কেন কম থাকতে পারে? আমরা মনে করি যে এটা লাংস, এখান থেকে অক্সিজেনেশন হয়ে ব্লাডের মাধ্যমে টিস্যুতে আসলো, এটা মনে করি অ্যাটমসফিয়ার, ঠিক আছে? তাহলে অ্যাটমসফিয়ার থেকে লাংস হয়ে সার্কুলেশনের মাধ্যমে টিস্যুতে অক্সিজেন যাবে। এখন মনে করো অ্যাটমসফিয়ারে কোনো কারণে অক্সিজেন কম, এখানে অক্সিজেন কম, তাহলে লাংসে অক্সিজেন বেশি যাবে? যাবে না। তাহলে কোনো কারণে যদি অ্যাটমসফিয়ারে অক্সিজেন কম থাকে তাহলে তখনও হাইপোক্সিয়া হতে পারে, মানে এই অ্যাটমসফিয়ার থেকে টিস্যু লেভেল পর্যন্ত যে কোনো একটা জায়গায় যদি ব্লক থাকে তাহলে টিস্যুতে অক্সিজেন ভালোভাবে পৌঁছবে না। তো প্রথমে আমরা দেখলাম অ্যাটমসফিয়ারে যদি কম থাকে, আরেকটা হতে পারে লাংসে এসে এখানে অ্যালভিউলাই থাকে, অ্যালভিউলাই দিয়ে গ্যাস এক্সচেঞ্জ হয়। এখন মনে করো এই অ্যালভিউলাইতে কোনো সমস্যা আছে, তাহলে গ্যাস এক্সচেঞ্জ হবে? গ্যাস এক্সচেঞ্জ হবে না, এক্সচেঞ্জ না হলে সার্কুলেশনে আসতে পারবে না। মনে করো এখানেও কোনো সমস্যা নেই, এটাও ঠিক আছে, সার্কুলেশন পর্যন্ত আসলো, টিস্যুতে যাবে, কিন্তু সার্কুলেশনের এখানে কোথাও একটা ব্লক আছে বা এখান থেকে ব্লাড সাপ্লাইটা যে কোনো কারণে বন্ধ হয়ে গেছে, যেটাকে আমরা বলছি ইস্কেমিয়া। তাহলে যদি এখানে ব্লাড সাপ্লাই না থাকে তাহলে এখানে সার্কুলেশন অক্সিজেন এসে কি লাভ হবে? তো টিস্যুতেই যেতে পারবে না। আচ্ছা, এটাও ভুলে যাও, মনে করো এখানে কোনো ব্লক নেই, ঠিক আছে, লাইন একদম ক্লিয়ার আছে, অক্সিজেন টিস্যুতে যাবে, কিন্তু অক্সিজেন টিস্যুতে নেওয়ার জন্য যে ব্লাডটা লাগবে, মানে ব্লাডের মাধ্যমেই তো যায়, তাই না? তাহলে ব্লাডে অক্সিজেন ক্যারি করে কে? হিমোগ্লোবিন। কোনো কারণে যদি ব্লাডে হিমোগ্লোবিন কম থাকে তাহলে টিস্যুতে অক্সিজেন যাবে? যাবে না, অ্যাডুকুয়েট লেভেলের অক্সিজেন তখন টিস্যুতে পৌঁছতে পারবে না। এখন মনে করো হিমোগ্লোবিনও আছে, তাহলে হিমোগ্লোবিনের যে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি, আমরা জানি অক্সিজেনের থেকে আরও কিছু সাবস্টেন্স আছে যেগুলোর প্রতি হিমোগ্লোবিনের অ্যাফিনিটি অনেক বেশি থাকে। যদি ব্লাডে বা সার্কুলেশনে এমন কোনো সাবস্টেন্স থাকে যার অ্যাফিনিটি হিমোগ্লোবিনের, যার প্রতি অ্যাফিনিটি অক্সিজেনের থেকে বেশি, তাহলে অক্সিজেনকে সরিয়ে দিয়ে সে নিজে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করবে এবং তখন কি হবে? হিমোগ্লোবিন অক্সিজেন ক্যারি করতে পারবে না, তাহলে তখনও টিস্যুতে অক্সিজেন যাবে না, ঠিক আছে? আচ্ছা, মনে করো এটাও ঠিক আছে, হিমোগ্লোবিন ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, আসি টিস্যু লেভেলের পর্যন্ত, টিস্যু পর্যন্ত অক্সিজেন আসলো, কিন্তু আসার পরে এখানে যে টিস্যুগুলো আছে যারা এই অক্সিজেনটা ইউটিলাইজ করবে, এখানে কোনো টক্সিক সাবস্টেন্স যেমন ধরো সায়ানাইড থাকার কারণে টিস্যু নিজেই যদি এই অক্সিজেনটাকে ইউটিলাইজ করতে না পারে তাহলে সেটাও হাইপোক্সিয়ার কারণ হবে। তাহলে আমরা জানলাম কতগুলো কারণে হাইপোক্সিয়া হতে পারে, ঠিক আছে? এটা সম্পর্কে আমরা আরও ডিটেলস পড়বো পরে যখন হাইপোক্সিয়া পড়বো তখন। তাহলে কজগুলো আমরা জানলাম যে কি কি কারণে হতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট হাইপোক্সিয়া, ইস্কেমিয়া, এরপর ফিজিক্যাল এজেন্টস, কেমিক্যাল এজেন্টস। আছে কেমিক্যাল এজেন্টসের মধ্যে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে অনেক কিছুই আছে আমাদের বডির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, যেমন গ্লুকোজ, সল্ট, কিন্তু এগুলো যখন হাই কনসেন্ট্রেশনে হয় তখন এগুলো সেল ইনজুরির যথেষ্ট কারণ হতে পারে। আচ্ছা আচ্ছা, এতক্ষণ আমরা সেল ইনজুরি নিয়ে অনেক কিছু বললাম, এখন আমাদেরকে আরেকটু জানতে হবে যে কোনো একটা সেলের উপর যখন কোনো স্টিমুলেশন আসবে তখন প্রথমে কি সেল ইনজুরি হয়? না, এই স্টিমুলেশনটা আসলে সেল ইনজুরি ছাড়াও আরও কিছু ঘটনা ঘটতে পারে। প্রথমেই সেল কি করবে? প্রথমেই আমি বলেছি সেল ইনজুরির ডেফিনেশন যখন বোঝাচ্ছিলাম তখন আমি বলেছি যে অ্যাডাপ্টেশন সম্পর্কে আমরা আরও ডিটেলস আর একটু পরে জানবো। তো প্রথমে এখানে বলি কি হতে পারে, সেলটা প্রথমে অ্যাডাপ্ট করার চেষ্টা করবে, অ্যাডাপ্টেশন, এটা হচ্ছে সেলুলার অ্যাডাপ্টেশন।
তারপরে কি হতে পারে, যদি অ্যাডাপ্টেশন না হয় তখন সেল ইনজুরি হবে। সেল ইনজুরি কি ধরনের হতে পারে? একটা হতে পারে যে সেল ইনজুরি হচ্ছে, কিন্তু যে স্টিমুলেশনের কারণে সেলটা ইনজুরি হচ্ছে সেই স্টিমুলেশনটা যদি আমরা সরিয়ে দিই তখন ইনজুরিটা রিভার্স করবে, সেটা হচ্ছে রিভার্সিবল সেল ইনজুরি। আচ্ছা, সেল ইনজুরি। আরেকটা হতে পারে যে স্টিমুলেশন সরিয়ে নেওয়ার পরেও, মানে স্টিমুলেশন উইথড্র করার পরেও যে চেঞ্জগুলো হচ্ছে সেই চেঞ্জগুলো আর পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবে না, সেটা হচ্ছে ইরিভার্সিবল, মানে চেঞ্জগুলোকে আর রিভার্স করা যায় না। আচ্ছা, এগুলো ছাড়াও আরো কিছু ঘটনা ঘটতে পারে, সেগুলো কি? একটা হতে পারে প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন, আর কি হতে পারে ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন, আরেকটা হতে পারে সেলুলার এজিং। ঠিক আছে, তার মানে কোনো সেলে কোনো স্টিমুলেশন আসলে এই এতগুলো ঘটনা ঘটতে পারে। শুধু স্টিমুলেশন আসলেই সেল ইনজুরি হয়ে যাবে ব্যাপারটা কিন্তু তা নয়। ঠিক আছে, আমরা তাহলে সেল ইনজুরি কি সেটা জানলাম। সেল ইনজুরি কেন হতে পারে, একটা সেলে কোনো ইনজুরিয়াস স্টিমুলেশন আসলে কি কি ঘটনা ঘটতে পারে সেগুলো জানলাম। এখন আমরা একটু রিভার্সিবল সেল ইনজুরিটা সম্পর্কে একটু আলোচনা করি। হ্যাঁ, রিভার্সিবল সেল ইনজুরি। আচ্ছা, রিভার্সিবল সেল ইনজুরিটা কি আমি বলেছি একটু আগে, যে যে কোনো কারণে সেলের ইনজুরি হলে যে কারণে সেলটা ইনজুরি হচ্ছে সেই কারণটা যদি আমরা সরিয়ে নিই তাহলে ইনজুরিটা যদি আবার রিভার্স করে, যদি পূর্বের অবস্থায় ফিরে যায় তাহলে তখন সেটা হবে রিভার্সিবল সেল ইনজুরি। যে কোনো সেল ইনজুরির প্রথমেই কিছু চেঞ্জ কি কি হয় সেগুলো আমরা একটু দেখি। কিছু স্ট্রাকচারাল অল্টারেশন হবে আর কিছু ফাংশনাল অল্টারেশন হবে। ঠিক আছে, তাহলে কিভাবে হয় সেটা আমরা একটু জানি। আচ্ছা, তার আগে আমরা একটু জানি যে যে কোনো স্টিমুলেশন যদি সেলে আসে তাহলে সেল তো অনেক বড় একটা জায়গা না, সেলে অনেক কিছু থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, নিউক্লিয়াস থাকে, অনেক অর্গানেলস থাকে। আমরা এগুলো পড়েছি হিস্টোলজিতে, ফার্স্ট প্রফে সেকেন্ড প্রফে এগুলো আমরা পড়ে এসেছি। এখন এই কোনো স্টিমুলেশন আসলে সেলের এতগুলো অংশের মধ্যে কোন পার্টটাতে এই স্টিমুলেশনগুলো মেইনলি অ্যাটাক করে? একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, তারপর হচ্ছে সেল মেমব্রেন। ঠিক আছে, তারপর সেলের ভিতরে যে প্রোটিন তৈরি করে যারা, সেই প্রোটিন সিনথেসিস মেশিনারিতে, শুধু সিনথেসিস না, যারা স্টোর করে তারাও প্রোটিন সিনথেসিস অ্যান্ড স্টোরেজ মেশিনারি। ঠিক আছে, আর কোথায়? নিউক্লিয়াস। এই জায়গাগুলো হচ্ছে সব ইনজুরিয়াস স্টিমুলেশনের বেশি পছন্দ, এরা সেলের বাকি জায়গা থেকে এই জায়গাগুলোকে আক্রমণ করে বেশি। তাহলে এই জায়গাগুলোতে কি ঘটনা ঘটে সেটা একটু দেখি। প্রথমে আমরা আসি মাইটোকন্ড্রিয়াতে কি ঘটে। মাইটোকন্ড্রিয়াতে কি কি কারণে ড্যামেজ হতে পারে মাইটোকন্ড্রিয়ার? আর এটা একটা মাইটোকন্ড্রিয়া, এখানে কি থাকে? অক্সিডেটিভ ফসফোরাইলেশনের জন্য অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয় এখানে। আচ্ছা, আমাদের বডিতে এটিপি প্রডিউস হয় কিভাবে? দুইটা প্রধান উপায় যার মাধ্যমে আমাদের বডির যত এটিপি, সব কাজের জন্যই তো এটিপি প্রয়োজন, তাই না? এই যে আমরা কথা বলছি, হাঁটাচলা করছি, সব কিছুর জন্যই এটিপি প্রয়োজন। এই এটিপিটা আমাদের বডিতে কোথা থেকে আসে? মেইনলি দুইটা উপায়। একটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এটা যেটা হয়, আরেকটা হচ্ছে গ্লাইকোলাইসিস। ঠিক আছে, দুইটা পাথওয়ে, একটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, আরেকটা হচ্ছে গ্লাইকোলাইসিস।
মেনলি এই দুইটা মাধ্যমে আমাদের বডিতে এটিপি তৈরি হয়। ঠিক আছে, এখন যদি কোনো কারণে এই মাইটোকন্ড্রিয়াতে ইনজুরি হয়, কারণগুলো কি কি? যদি মাইটোকন্ড্রিয়াতে ক্যালসিয়ামের পরিমাণ বেশি হয়, অথবা রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস, এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব, ঠিক আছে, নামটা মনে রাখবো, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস। এইসব কোনো কারণে যদি মাইটোকন্ড্রিয়াতে ড্যামেজ হয়, তখন কি হয়, মাইটোকন্ড্রিয়ার যে মেমব্রেন থাকে, এই মেমব্রেনে একটা হাই কন্ডাক্টেন্স চ্যানেল তৈরি হয়, যেটার নাম আমরা দিয়েছি মাইটোকন্ড্রিয়াল পারমিয়াবিলিটি ট্রানজিশন পোর। মাইটোকন্ড্রিয়াল পারমিয়াবিলিটি ট্রানজিশন পোর, ঠিক আছে। তাহলে কি হয়, মাইটোকন্ড্রিয়াতে যখন কোনো ড্যামেজ হয় মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে, তখন মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে একটা হাই কন্ডাক্টেন্স চ্যানেল ওপেন হয়, যেটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়াল পারমিয়াবিলিটি ট্রানজিশন পোর। তো এই চ্যানেলটা ওপেন হওয়ার পরে কি হয়, মাইটোকন্ড্রিয়াল যে মেমব্রেন পটেনশিয়াল থাকে সেটা লস্ট হয়ে যায়। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়াল পারমিয়াবিলিটি ট্রানজিশন পোর, এই চ্যানেলটা ওপেন হলে মাইটোকন্ড্রিয়ার যে মেমব্রেন পটেনশিয়াল সেটা লস্ট হয়। তখন এই অক্সিডেটিভ ফসফোরাইলেশন হবে না। অক্সিডেটিভ ফসফোরাইলেশন যদি না হয়, তাহলে বডিতে এটিপি প্রডিউস হবে হবে না, তাহলে এটিপি কমে যাবে। এটিপি যদি কমে যায় তখন কি হবে, আমরা জানি সোডিয়াম পটাশিয়াম পাম্প বলে একটা পাম্প আছে, যেটা এটিপি ডিপেন্ডেন্ট। এটার মাধ্যমে কি হয়, পটাশিয়াম সেলের ভিতরে ঢুকে এবং সোডিয়াম সেলের বাইরে বের হয়ে আসে, এটার জন্য লাগে এটিপি। যদি এটিপি না থাকে তাহলে এই পাম্পটা কাজ করবে না, পাম্পটা বন্ধ হয়ে যাবে। যদি পাম্প বন্ধ হয়ে যায়, আমরা জানি সেলের ভিতরে পটাশিয়ামের কনসেন্ট্রেশন বেশি থাকার কথা এবং বাইরে সোডিয়ামের কনসেন্ট্রেশন বেশি থাকার কথা, যার একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প। কিন্তু এই পাম্প যদি না হয়, তাহলে সোডিয়াম যে ইন্ট্রাসেলুলার সোডিয়াম আছে সেটা সেলের বাইরে আসতে পারবে না, তখন ইন্ট্রাসেলুলার সোডিয়াম কনসেন্ট্রেশন বেড়ে যাবে। আচ্ছা, এটা সেলের ভিতরে ইন্ট্রাসেলুলার সোডিয়াম কনসেন্ট্রেশন বেড়ে যাবে। তখন সেলের ভিতরে যদি সোডিয়াম বেড়ে যায়, পটাশিয়াম সেলের ভিতরে থাকার কথা, কিন্তু পটাশিয়াম সেলের ভিতরে আসতে পারছে না, সোডিয়াম বের হতে পারছে না। এই কনসেন্ট্রেশনটা বেড়ে যাওয়ার কারণে সেলের ভিতরে যে অসমোলারিটির যে চেঞ্জ হয়, সেই চেঞ্জটাকে ব্যালেন্স করার জন্য অসমোটিক গ্রেডিয়েন্টের কারণে সেলের ভিতরে ওয়াটার এন্ট্রি করবে। তাহলে সেলের ভিতরে যদি ওয়াটার আসে, তখন সেলটা কি হবে, সোয়েলড আপ হয়ে যাবে, সেল সোয়েলিং। ঠিক আছে, এই হচ্ছে একটা নর্মাল সেল। সেলের এখানে কিছু মাইক্রোভিলাই থাকে। আচ্ছা, এখানে মাইটোকন্ড্রিয়া থাকবে, এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের সাথে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, এগুলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এই সেলের ভিতরে যখন পানি ঢুকবে, এর ভিতরে পানি ঢুকছে, তাহলে চিন্তা করো কি হবে, এই যে এই ফোল্ডসগুলো আছে, মাইক্রোভিলাইগুলো, এগুলো থাকবে, সেলটা আস্তে আস্তে ফুলবে, ফুলতে ফুলতে এই মাইক্রোভিলাইগুলো সব লস হয়ে যাবে, তাই না? তাহলে মাইক্রোভিলাইগুলো লস হয়ে যাবে। এই মাইক্রোভিলাইগুলো লস হয়ে এখানে সেলের গায়ে আরও যখন ফুলতে থাকবে, ফুলতে ফুলতে কিছু ব্লেবস ফর্মেশন হবে, তাই না? এগুলোকে বলে ব্লেবস ফর্মেশন। ঠিক আছে, এখন সেলের ভিতরে পানি আসলে শুধু সেল মেমব্রেনে চেঞ্জ হবে, সেলের ভিতরে যে অর্গানেলসগুলো আছে সেগুলো চেঞ্জ হবে না। তাহলে মাইটোকন্ড্রিয়াটাও সোয়েলড আপ হয়ে যাবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলোও সোয়েলড আপ হয়ে যাবে। এখন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যদি সোয়েলড আপ হয়ে যায়, তাহলে কি হবে, এই জিনিসটা আস্তে আস্তে ফুলতে থাকবে, বড় হতে থাকবে, তখন এর সাথে যে রাইবোজোমগুলো ছিল অ্যাটাচ, সেগুলো ডিটাচড হয়ে যাবে। তাহলে রাইবোজোমগুলো যদি ডিটাচড হয়ে যায়, তখন প্রোটিন সিনথেসিস হবে না। ঠিক আছে, প্রোটিন সিনথেসিস হবে না রাইবোজোমগুলো যদি ডিটাচড হয়ে যায়। আচ্ছা, এখন এটিপি না থাকার কারণে আর কি কি ঘটনা ঘটতে পারে? যখন এটিপি সিনথেসিস কমে যাবে, তখন তার সাথে অ্যাসোসিয়েটেড সাইক্লিক এএমপিটা বেড়ে যাবে।
ঠিক আছে? এই এএমপিটা বেড়ে যাওয়ার ফলে এটা কি করবে, দুইটা এনজাইমকে স্টিমুলেট করবে। একটা হচ্ছে ফসফোরাইলেজ আর একটা ফসফোফ্রুক্টোকাইনেজ। ফসফোরাইলেজ আর একটা হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ। এই দুটো কি করবে, এটা করবে গ্লাইকোজেনোলাইসিস আর এটা করবে গ্লাইকোলাইসিস। তাহলে যখন ফসফোরাইলেজ অ্যাক্টিভেট হবে, সে বডিতে যত স্টোরড গ্লাইকোজেন থাকে, আমরা জানি গ্লুকোজের স্টোরড ফর্ম হচ্ছে গ্লাইকোজেন, যত স্টোরড গ্লাইকোজেন থাকবে সেই গ্লাইকোজেনটাকে ভেঙে গ্লুকোজ করে ফেলবে। এইদিকে ফসফোফ্রুক্টোকাইনেজ সেও অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে, তখন এই গ্লাইকোজেন থেকে যত গ্লুকোজ আসবে সব গ্লুকোজকে গ্লাইকোলাইসিসের মাধ্যমে ভেঙে ফেলবে। তাহলে এখন গ্লাইকোলাইসিস আমরা জানি দুইটা উপায়ে হয়, একটা হচ্ছে অ্যারোবিক গ্লাইকোলাইসিস আর একটা অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। আমাদের তো এখানে অক্সিজেন নাই, আমরা আগেই পড়েছি যে এই যে এতগুলো ঘটনা ঘটছে তার প্রধান কারণ হচ্ছে অক্সিজেনের ডেফিসিয়েন্সি। তাহলে অক্সিজেন যদি না থাকে তাহলে অ্যারোবিক গ্লাইকোলাইসিস হবে, হবে না। কি হবে তখন? অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। তাহলে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হলে কি ফর্মেশন হবে? ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন হবে। ফর্মেশন হলো ল্যাকটিক অ্যাসিড। এখন ল্যাকটিক অ্যাসিড যদি বেশি হয় তাহলে কি হবে? আস্তে আস্তে পিএইচ কমতে থাকবে, একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি হবে। এই অ্যাসিডিক এনভায়রনমেন্টটার কারণে আমরা জানি আমাদের বডিতে যতগুলো এনজাইম আছে, আমাদের বডির যে একটা অপটিমাম পিএইচ মেনটেন হয়। কেন? কারণ আমাদের এনজাইমগুলো কাজ করার জন্য একটা অপটিমাম পিএইচের দরকার। সেই পিএইচ লেভেলটা যখন অল্টার্ড হয়ে যাবে তখন এনজাইমগুলো কাজ করবে, করবে না। তাহলে আমাদের বডিতে এনজাইমগুলো কাজ করা বন্ধ করে দিবেন। আর কি হবে? এই অ্যাসিডিক পিএইচে এই যে নিউক্লিয়াসের যত নিউক্লিয়ার ক্রোমাটিন যেগুলো আছে এগুলো সব ক্লাম্পিং হয়ে যাবে, ক্লাম্পিং অফ দ্য নিউক্লিয়ার ক্রোমাটিন। তাহলে বোঝা গেল শুধু এটিপি কমে যাওয়ার কারণে বডিতে কত কিছু ঘটে যাচ্ছে। সেটা আমরা মুছে দেই। এগুলো গেল শুধু মাইটোকন্ড্রিয়াতে ড্যামেজ হলে একটা সেলে কি কি ঘটনা ঘটতে পারে। এখন মাইটোকন্ড্রিয়া ছাড়াও আমরা এখানে মাইটোকন্ড্রিয়া দেখলাম, আর ওই যে প্রোটিন সিনথেসিস মেশিনারিটা দেখলাম। হ্যাঁ, রাইবোজোমটা ডিটাচড হয়ে গেছে, প্রোটিন সিনথেসিস হচ্ছে না। আর কি হতে পারে? আর টার্গেট অর্গান আমরা আরো বলেছিলাম একটা মেমব্রেন। মেমব্রেনটা ড্যামেজ কিভাবে হয়? সেল মেমব্রেন। একটা হতে পারে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস দিয়ে, যেটা নিয়ে আমরা পরে কথা বলবো। রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস এখন শুধু জেনে রাখো এটা কি করে, লিপিড পার অক্সিডেশন করে। এটা নিয়ে আমরা পরে আর একটু বুঝিয়ে দেব। সেল মেমব্রেনের স্ট্রাকচারে আমরা জানি এটা মেইনলি একটা লিপিড বাইলেয়ার। তাহলে লিপিডে যদি সমস্যা হয় সেল মেমব্রেন ইনটেক্ট থাকবে? থাকবে না। তাহলে একটা কারণ পেলাম আমরা রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস। আরেকটা কারণ কি হতে পারে? সেল মেমব্রেনের যে লিপিড, মেনলি ফসফোলিপিড, এই ফসফোলিপিডটা যদি সিনথেসিস না হয় তাহলে সেল মেমব্রেনের স্ট্রাকচারটা ইনটেক্ট থাকাটা কঠিন। তাহলে ফসফোলিপিড কেন ডিক্রিজ? সিনথেসিস অফ ফসফোলিপিড। হচ্ছে ফসফোলিপিড যদি সিনথেসিস কম হয়। এখন কেন সিনথেসিস কম হবে? আমরা জানি আমাদের বডিতে যে কোনো বায়োসিনথেটিক প্রসিডিউরের জন্য এটিপি প্রয়োজন। এখন আমাদের শুধু এটিপি নাই, তাহলে এই ফসফোলিপিডটা কিভাবে আসবে? আসতে পারবে না। এখন একে তো ফসফোলিপিড সিনথেসিস হতে পারছে না, তার উপর আবার কি হবে? ফসফোলিপিড যা আছে সেগুলো ব্রেকডাউন হয়ে যাবে, ইনক্রিজ ব্রেকডাউন অফ ফসফোলিপিড। ফসফোলিপিড ঠিক আছে। ফসফোলিপিড ব্রেকডাউন কেন হচ্ছে? কারণ যখন সেল ইনজুরি হয় তখন ইন্ট্রাসেলুলার ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায়। আচ্ছা, ক্যালসিয়ামটা নিয়ে আমরা এখনই একটু কথা বলবো, এই জিনিসটা একটু শেষ করে দেই। ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম বেড়ে গেলে সে একটা এনজাইমকে অ্যাক্টিভেট করে, ইনক্রিজ ক্যালসিয়াম। সে অ্যাক্টিভেট করে ফসফোলাইপেজ। আচ্ছা, এই ফসফোলাইপেজকে যখন অ্যাক্টিভেট করবে তখন ফসফোলাইপেজ এসে সেল মেমব্রেনের যে ফসফোলিপিড থাকবে সেটাকে ব্রেকডাউন করে দিবে। তাহলে ফসফোলিপিডের কি কি পেলাম? যে ফসফোলিপিডটা থাকে সেল মেমব্রেনে, প্রথম কথা সে এটিপি না থাকার কারণে সিনথেসিস কম হবে এবং ফসফোলাইপেজ অ্যাক্টিভেশন হওয়ার কারণে ব্রেকডাউন বেশি হবে। তাহলে সেল মেমব্রেন ব্রেকডাউন হয়ে গেলে এই যে কিছু লিপিড ব্রেকডাউন প্রোডাক্ট সেলের ভিতরে পাওয়া যাবে। হ্যাঁ, এই সেল মেমব্রেনের লিপিড ব্রেকডাউন প্রোডাক্টটা যেটা
সেলের ভিতরে পাই সেটাকে আমরা বলি মাইলিন ফিগার। ঠিক আছে, এটা জাস্ট তোমাদের মনে রাখার জন্য বললাম, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, তাহলে আমাদের আর কি বাকি আছে? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি আছে? ডিএনএ। আরেকটা টার্গেট অর্গান হচ্ছে নিউক্লিয়াস মানে ডিএনএ। তাহলে কি হবে? ডিএনএতে যে কোনো কারণে ড্যামেজ হতে পারে, যদি যে কোনো কারণে যদি মিউটেশন হয়, অথবা ওই যে অ্যান্টি ক্যান্সার ড্রাগ বা আরও কিছু ড্রাগস আছে, যে কোনো টক্সিনস যদি আসে, তাহলে এই কারণগুলোর কারণে ডিএনএ ড্যামেজ হতে পারে। ডিএনএ যদি ড্যামেজ হয় তখন কি হবে? এই ড্যামেজ ডিএনএটাকে রিপেয়ার করার চেষ্টা করবে, অথবা যদি রিপেয়ার করা না যায় তাহলে ইনট্রিনসিক অ্যাপোপ্টোসিসের মাধ্যমে এই ডিএনএটাকে বডি থেকে ভ্যানিশ করে দিবে। ঠিক আছে, কি করে সে? একটা এনজাইম P53 এটাকে অ্যাক্টিভেট করে দেয়, স্টিমুলেটেড করে দেয়। ঠিক আছে, তাহলে আমরা টার্গেট অর্গানগুলো জানলাম, টার্গেট অর্গানের উপর কিভাবে কাজ করলে কিভাবে সেল ইনজুরি হচ্ছে সেই বিষয়ে জানলাম। তোমাদের বইয়ে এটা খুব সুন্দর একটা ছক দেওয়া আছে, একটা টেবিল করে দেওয়া আছে। আমার মনে হয় যদি আমার কথা তোমরা বুঝতে পেরে থাকো তাহলে সেই ছকটা দেখে তোমাদের আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা জানলাম সেল ইনজুরি কিভাবে হচ্ছে। আচ্ছা, ক্যালসিয়াম নিয়ে একটু কথা বলবো বলেছিলাম। ক্যালসিয়াম আমাদের বডিতে অনেক কাজের জন্য ক্যালসিয়াম দরকার, না? মাসেল কন্ট্রাকশন, নার্ভের কন্ডাকশন, অনেক কিছুর জন্য ক্যালসিয়াম দরকার। কিন্তু সব কিছু একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত। এই ক্যালসিয়াম যখন এক্সেস অ্যামাউন্টের হবে তখন ক্যালসিয়াম নিজেই একটা ইনজুরিয়াস এজেন্ট হয়ে দাঁড়ায়। এই জন্য আমরা জানি ইন্ট্রাসেলুলারলি ক্যালসিয়ামের লেভেল খুবই কম থাকে, যেটা থাকে অনলি 0.1 মাইক্রোমিটার। এটা হচ্ছে ইন্ট্রাসেলুলারলি। যেখানে সেলের বাইরে আমরা জানি ক্যালসিয়ামের লেভেল 1.3 মিলিমোল। এটা সেলের বাইরে, তাহলে কত ডিফারেন্স? সেলের ভিতরে যদি এর থেকে বেশি ক্যালসিয়াম থাকে তাহলে ক্যালসিয়াম নিজেই ইনজুরি করবে। কিভাবে ইনজুরি করবে? মাইটোকন্ড্রিয়া যখন আমরা পড়েছি, মাইটোকন্ড্রিয়াতে কী কী কারণে ড্যামেজ হয়, তখন একটা কথা বলেছিলাম যে ক্যালসিয়াম যদি বেশি হয়, তার মানে মাইটোকন্ড্রিয়াতে ক্যালসিয়াম বেশি হলেও সে মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ করতে পারে। আচ্ছা, সেলের ভিতরে নর্মালি যে ক্যালসিয়ামটা আসে সেটা কি হয়? নর্মালি মাইটোকন্ড্রিয়া এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে সিকোয়েস্টার্ড অবস্থায় থাকে, যেন সাইটোপ্লাজমে ফ্রি ক্যালসিয়াম খুব বেশি না থাকতে পারে। যখন মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ হবে তখন মাইটোকন্ড্রিয়া বা যে অ্যাজ এ হোল যখন সেল ড্যামেজ হবে, ইনিশিয়ালি সেলের ভিতরে যে স্টোরড সিকোয়েস্টার্ড ক্যালসিয়াম যেটা ছিল মাইটোকন্ড্রিয়া আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে, এইখান থেকে ক্যালসিয়াম রিলিজ হবে। ঠিক আছে, তারপর আস্তে আস্তে সেলের ভিতরে ক্যালসিয়াম বাড়তে থাকবে এবং পরের দিকে বাইরে থেকেও কিছু ক্যালসিয়াম সেলের ভিতরে আসবে। সেলের ভিতরে ক্যালসিয়ামের কনসেন্ট্রেশনটা আরও বেড়ে যাবে। যখন এই ক্যালসিয়াম কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে তখন সে কি করে? কিছু এনজাইমকে অ্যাক্টিভেট করে দেয়। কি কি এনজাইম? একটা আমরা পড়েছি সেল মেমব্রেনের কথা যখন বলেছি, তখন বলেছি ফসফোলাইপেজ। সে সেল মেমব্রেনের যে লিপিড বাইলেয়ারটা আছে, ফসফোলিপিড কম্পোনেন্ট, সেই বাইলেয়ারটাকে ডিস্ট্রয় করে দেয়, আস্তে আস্তে ডিগ্রেডেড করে দেয়। আর কি থাকে? প্রোটিয়েজ। আচ্ছা, শুধু যে সেল মেমব্রেনের লিপিডকে ভাঙবে তা না, সেল মেমব্রেনের প্রোটিন, সাইটোপ্লাজমে যত স্ট্রাকচারাল ফাংশনাল যত ধরনের প্রোটিন আছে সব ধরনের প্রোটিনকে ডিগ্রেডেড করে দিবে প্রোটিয়েজ। আর কি হয়? আরেকটা এনজাইম অ্যাক্টিভেট হয়, সেটা হচ্ছে এটিপেজ। দেখো আমাদের এমনি বডিতে এটিপি প্রডিউস হতে পারছে না, কত ঝামেলা হচ্ছে, তার মধ্যে আবার ক্যালসিয়াম এসে এটিপেজটাকে অ্যাক্টিভেট করে দিল। যাও বডিতে এটিপি ছিল সেগুলোকেও শেষ করে দিবে, তাই না? আরেকটা এনজাইম কি হয়? সেটা হচ্ছে এন্ডোনিউক্লিয়েজ, যেটা এই যে ডিএনএ ডিস্ট্রাকশনের জন্য দায়ী। ঠিক আছে, তাহলে ক্যালসিয়ামের রোল আমরা জানলাম যে ক্যালসিয়াম যদি বেশি আসে তাহলে সে কি করে। তাহলে আমার মনে হয় মোটামুটি সেল ইনজুরি কিভাবে হচ্ছে, কোথায় কি চেঞ্জ হচ্ছে সেই সম্পর্কে আমাদের মোটামুটি সবারই একটা ধারণা হয়ে গেছে। আমি আসলে জানি না আমি যেভাবে পড়াচ্ছি তোমরা বুঝতে পারছো কিনা। আসলে সরাসরি ক্লাস নিলে একটা 2 ওয়ে সিস্টেম থাকে, এখানে আসলে আমি কোনো রেসপন্স নিতে পারছি না তোমাদের কাছ থেকে যে আসলে তোমরা বুঝতে পারছো কিনা। তো কারো যদি কোনো সমস্যা থাকে আমি তো
এখন আসলে সলভ করতে পারছি না, তোমরা কাইন্ডলি একটু কমেন্টে দিয়ে রাখবে, আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার জন্য। অথবা আমি যে জিনিসগুলো পড়াচ্ছি আমি মেইনলি রবিন্স ফলো করেছি, আমার কাছে রবিন্সের 10th এডিশনটা এই মুহূর্তে আছে। তোমাদের যদি সমস্যা মনে করো, আমার মনে হয় তোমরা একটু কষ্ট করে রবিন্সটা খুলে নিও, হ্যাঁ, সেখানে অনেক সুন্দর করে সব কিছু বোঝানো আছে, আমার মনে হয় তোমাদের কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই যে এত কিছু পড়লাম আমরা, এত কিছু হওয়ার পরে এখন একটা সেলকে যদি আমরা দেখি, তখন একটা রিভার্সিবল সেল ইনজুরিতে একটা সেলের আলট্রা স্ট্রাকচারালি আমরা কি কি চেঞ্জ পাবো, ঠিক আছে? একটা আমরা পাবো প্লাজমা মেমব্রেন অল্টারেশনস হবে। কি কি ধরনের অল্টারেশনস হতে পারে সেটা আমরা জেনেছি, যে লস অফ মাইক্রোভিলাই, ফর্মেশন অফ সাইটোপ্লাজমিক ব্লেডস, তাই না? তারপর ব্লান্টিং হতে পারে। আর কি হতে পারে? মাইটোকন্ড্রিয়াতে আমরা পড়লাম মাইটোকন্ড্রিয়াতে সোয়েলিং হতে পারে, তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা সোয়েলিং হতে পারে, রাইবোজোম ডিটাচড হয়ে যাবে। আর মায়ালিন ফিগার আমরা পড়েছি যে মেমব্রেনের যে ফসফোলিপিড ব্রেকডাউন প্রোডাক্টটা আসে। তারপর নিউক্লিয়ার চেঞ্জ আমরা পড়েছি, নিউক্লিয়াসে কিছু অল্টারেশন হয়। আর কি হতে পারে? আচ্ছা, নিউক্লিয়াসের ভিতরে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো থাকে, হ্যাঁ সরি, সেলের ভিতরে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, এগুলো যখন ফুলে যাবে তখন এর থেকে কিছু অংশ ডিটাচড হয়ে এরকম সাইটোপ্লাজমে চলে আসে, সোয়েলড আপ হয়ে এরকম ডিটাচড কিছু সোয়েলড পার্ট ডিটাচড হয়ে সাইটোপ্লাজমে চলে আসে, যেটাকে আমরা বলি হাইড্রোপিক চেঞ্জ। ঠিক আছে, এটাকে আমরা বলি হাইড্রোপিক চেঞ্জ, বা এর আরেকটা নাম হচ্ছে ভ্যাকুলার ডিজেনারেশন। ঠিক আছে, আচ্ছা বুঝে দিচ্ছি, এগুলো সব বইয়ে আছে, আমি একটু চেষ্টা করছি জাস্ট বুঝিয়ে দেওয়ার জন্য, যেন যখন তোমরা বই পড়বে তখন যেন জিনিসগুলো তোমাদের কাছে দুর্বোধ্য না মনে হয়। আচ্ছা, এরপরে আমরা আরেকটা কথা, আচ্ছা ইসকেমিক রিপারফিউশন ইনজুরি, এটা আমি তোমাদেরকে একটু পরে বলি। আমি রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস নিয়ে অনেক কিছু বলেছি, তো এটা নিয়ে একটু কথা বলি। রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিসটা কি? ফ্রি রেডিক্যালস, আমরা সবাই জানি ফ্রি রেডিক্যালস কি। যখন যে কোনো একটা ইলেকট্রনের আউটার অরবিটে, এগুলো অরবিট থাকে আমরা জানি, এখানে পেয়ার ইলেকট্রন থাকে, তাই না? 2টা 4টা। এখন যদি আউটার অরবিটে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, যে আনপেয়ার্ড, কোনো পেয়ারিং নাই, এগুলো যেরকম পেয়ার্ড, এটা আনপেয়ার্ড, যদি অরবিটে এরকম আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তখন সেটাকে আমরা বলি ফ্রি রেডিক্যালস। কিছু ফ্রি রেডিক্যালসের নাম বই দেখে পড়ে নেবে, অক্সিজেন ডিরাইভ, কার্বন ডিরাইভ, নাইট্রোজেন ডিরাইভ, হ্যাঁ, ফ্রি রেডিক্যালসের নামগুলো পড়ে নেবে। এখন এই ফ্রি রেডিক্যালসগুলো কোথা থেকে আসে? নর্মালি ফ্রি রেডিক্যালসগুলো আমাদের বডিতে তৈরি হয়, আমাদের বডিতে যে অক্সিডেশন রিডাকশন রিয়াকশন হচ্ছে, বিভিন্ন ধরনের বায়োসিনথেসিস হচ্ছে, এই সব ধরনের রিয়াকশানে ফ্রি রেডিক্যালস আমাদের বডিতে নর্মালি তৈরি হয়। কিন্তু আমাদের সেলের ভিতরে এমন কিছু স্ক্যাভেঞ্জার সিস্টেম থাকে, যেই সিস্টেমগুলো যে ফ্রি রেডিক্যালসগুলো তৈরি হচ্ছে সেগুলোকে ডিস্ট্রয় করে দেয়। যখন ফ্রি রেডিক্যালস এক্সেস অ্যামাউন্টে তৈরি হতে থাকে, অথবা আমাদের ইন্ট্রাসেলুলার যে স্ক্যাভেঞ্জার সিস্টেম, যদি সেই সিস্টেমে কোনো ডিফেক্ট থাকে যে তারা ফ্রি রেডিক্যালসগুলোকে ডিস্ট্রয় করতে পারছে না, তাহলে তখন কি হবে? এই ফ্রি রেডিক্যালসের অ্যামাউন্টটা বেড়ে যাবে, এবং যখনই এই অ্যামাউন্টটা বেড়ে যাবে তখনই ফ্রি রেডিক্যালসগুলো সেলের ইনজুরি করবে। তাহলে ওরা কিভাবে সেল ইনজুরি করে? প্রথমে করে লিপিড পার অক্সিডেশন। এই লিপিড পার অক্সিডেশনটা কি? এরা আমাদের যে মেমব্রেন লিপিডের যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেটা থাকে, সেখানে যে ডাবল বন্ড, আমাদের মেমব্রেন লিপিডের আনস্যাচুরেটেড যে ফ্যাটি অ্যাসিড থাকে তার যে ডাবল বন্ড, সেই ডাবল বন্ডের উপর এই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস মানে ফ্রি রেডিক্যালসগুলো অ্যাটাক করে। তখন লিপিড আর ফ্রি রেডিক্যালসের মাধ্যমে যে রিঅ্যাকশনটা হচ্ছে, তাহলে কি হচ্ছে? আমি আবার বলছি, ফ্রি রেডিক্যালসগুলো ডাবল বন্ড অফ ফ্যাটি অ্যাসিড অফ লিপিড বাইলেয়ার মেমব্রেন, লিপিড বাইলেয়ারের যে ফ্রি ফ্যাটি অ্যাসিড থাকে, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, সেখানকার যে ডাবল বন্ড সেই বন্ডে অ্যাটাক করে, এবং অ্যাটাক করার পরে যে লিপিড এবং ফ্রি রেডিক্যালসের যে লিপিড অ্যান্ড ফ্রি রেডিক্যালসের যে ইন্টারাকশনটা হয়,
সেই ইন্টারেকশনের ফলে তৈরি করে পার অক্সাইড। এই পার অক্সাইডটা আরো বেশি আনস্টেবল, ঠিক আছে? পার অক্সাইডটা আরো বেশি আনস্টেবল, সে তখন কি করে? মেমব্রেন ড্যামেজ করে। আচ্ছা, আর কি হয়? একটা আমরা বললাম লিপিড পার অক্সিডেশন। প্রোটিনের উপর কি ইফেক্ট? সে করে অক্সিডেটিভ মডিফিকেশন। অক্সিডেটিভ মডিফিকেশন, অ্যামাইনো অ্যাসিড যে সাইড চেইনগুলো আছে সেখানে কিছু অল্টারেশন করিয়ে দেয়। তো এই অল্টারেশনের ফলে যে এনজাইমটা তৈরি হওয়ার কথা ছিল সেই এনজাইমটা তৈরি হতে পারে না, ঠিক আছে? এনজাইমের অ্যাক্টিভ সাইটগুলো নষ্ট হয়ে যায়। আর কি করে? ডিএনএ তে লেশন করে, লেশন ইন ডিএনএ। তাহলে এই তিনটা প্রসিডিউরে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস, ফ্রি রেডিক্যালসের একটা কম্পোনেন্ট হচ্ছে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস। এই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিসগুলো তাহলে এই তিনটা প্রসিডিউরে আমাদের সেলের ইনজুরি করছে। একটা হচ্ছে লিপিড পার অক্সিডেশন, আরেকটা হচ্ছে অক্সিডেটিভ মডিফিকেশন, আর আরেকটা হচ্ছে লেশন ইন দ্য ডিএনএ। ডিএনএর যে সিঙ্গেল স্ট্র্যান্ডেড, ডাবল স্ট্র্যান্ডেড সব ধরনের ডিএনএতে ও লেশন করতে পারে। এখন এই যে এই ধরনের আমি বললাম যে আমাদের বডিতে নর্মালি রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস বা ফ্রি রেডিক্যালস তৈরি হচ্ছে, যে কি কি মাধ্যমে তৈরি হচ্ছে, কোন কোন সেলগুলো থেকে আসে। এটা তোমাদের অনেক সময় এমসিকিউতে আসতে পারে যে আসলে কোন কোন সেলগুলো থেকে এই ফ্রি রেডিক্যালসগুলো আসছে, ঠিক আছে? একটা হচ্ছে অ্যাক্টিভেটেড লিউকোসাইটস, অ্যাক্টিভেটেড লিউকোসাইটস, আর আসতে পারে ম্যাক্রোফেজ থেকে, আর এন্ডোথেলিয়াল সেল থেকে। এই তিনটা জায়গা থেকে মেইনলি এই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিসগুলো আসতে পারে। এখন আমি বলেছি আমাদের সেলের ভিতরে কিছু স্ক্যাভেঞ্জার সিস্টেম থাকে যারা এই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিসগুলোকে বডি থেকে সরিয়ে দেয়। তাহলে আমরা সেগুলোর একটু নাম জানি, সেগুলো কি? সবাই আমরা জানি যে ভিটামিন, খুব কমনলি আমরা সবাইকে বলি ভিটামিন খেতে। কোন ভিটামিন? ভিটামিন এ, সি, ই, ঠিক আছে? আচ্ছা, আমাদের বডিতে যে আয়রন আর কপার থাকে এরা কি করে? বিভিন্ন রিঅ্যাকশন ক্যাটালাইজ করে ফ্রি রেডিক্যালস তৈরি করতে পারে, ঠিক আছে? কি বলেছি? আয়রন, কপার, এরা নর্মালি আমাদের বডিতে যে আয়রন এবং কপারগুলো থাকে এরা বিভিন্ন রিঅ্যাকশনকে ক্যাটালাইজ করে ফ্রি রেডিক্যালস তৈরি করতে পারে। তো এই আয়রন, কপার, এই সাবস্টেন্সগুলো যদি বডিতে স্টোরড অথবা কোনো প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ডেড অবস্থায় থাকে তখন কি হয়? এরা এই রিঅ্যাকশনগুলো ক্যাটালাইজ করতে পারে না। তাহলে কিভাবে এরা বাইন্ড থাকে আমরা জানি, এগুলোর নাম সেরুলোপ্লাজমিন, তারপর ফেরিটিন, এগুলোর নাম আমরা জানি, ঠিক আছে? এগুলো দেখবা বইয়ে লেখা আছে। তাহলে এগুলো প্রশ্ন আসতে পারে, এগুলো কেন অ্যান্টিঅক্সিডেন্ট? এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে কেন? কারণ এরা আয়রন আর কপারকে বাইন্ডিং অবস্থায় রাখে, যেন এরা নতুন কোনো রিঅ্যাকশন ঘটিয়ে ফ্রি রেডিক্যালস তৈরি করতে না পারে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা তোমাদেরকে পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হবে সেটা হচ্ছে কিছু এনজাইমস আছে যে এনজাইমগুলো এই ফ্রি রেডিক্যালসগুলোকে ডিস্ট্রয় করতে পারে। সেই এনজাইমগুলো কি কি তোমরা সবাই জানো আশা করি সেই নামগুলো, তারপরেও আমি আরেকবার একটু বলে দেই। ক্যাটালেজ, সুপার অক্সাইড ডিসমোটেজ, and glutathione peroxidase. আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে কি কি এনজাইম আছে যে এনজাইমগুলো ফ্রি রেডিক্যালসগুলোকে ডিস্ট্রয় করতে হেল্প করে। কি কি? তাহলে ক্যাটালেজ, সুপার অক্সাইড ডিসমোটেজ and glutathione peroxidase। আচ্ছা, আমার মনে হয় হয়ে গেছে, আমি মুছে দিচ্ছি। আমরা এতক্ষণ পড়ছিলাম রিভার্সিবল সেল ইনজুরি, ঠিক আছে? মরফোলজিক্যালি বলা হয় রিভার্সিবল সেল ইনজুরির দুইটা মরফোলজিক্যাল টাইপ আছে, একটা হচ্ছে সেল সোয়েলিং,
অ্যান্ড আরেকটা হচ্ছে ফ্যাটি চেঞ্জ। তো সেল সোয়েলিংটা সম্পর্কে এতক্ষণ আমরা অনেক কথাবার্তা বলেছি, অনেক কিছু জেনেছি। আমরা ফ্যাটি চেঞ্জটা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, ফ্যাটি চেঞ্জটা আসলে কি হয়, ফ্যাটি চেঞ্জটা কোথায় হয়? সাধারণত যেসব অর্গান বা টিস্যু লিপিড মেটাবলিজমে কাজ করে, সাধারণত সেই অর্গান বা টিস্যুগুলোতে ফ্যাটি চেঞ্জ দেখা যায়। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লিভার, হ্যাঁ, যেটা আমরা মোস্ট কমনলি পড়ি। তাহলে কি হয়, এর পিছনে কতগুলো অ্যাগ্রিভেটিং ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরগুলো থাকলে ফ্যাটি চেঞ্জটা হওয়ার টেন্ডেন্সি বেড়ে যায়। এখানে কি হয়, কিছু ফ্যাক্টরগুলো আমরা আগে জানি, কী কী ফ্যাক্টর আছে, এগুলো তোমাদের বইয়ে আছে। আমার মনে হয় আমি বলে দেই না লিখে, তাহলেই সম্ভব তোমাদের হয়ে যাবে। যেমন কিছু টক্সিন যদি থাকে, যেমন কার্বন টেট্রাক্লোরাইড, তারপর ধরো স্টারভেশন বা ডায়াবেটিস মেলাইটাস, অথবা যে কোনো কারণে যদি অ্যানোক্সিয়া হয়, তারপর অ্যালকোহল অ্যাবিউজ, এই কারণগুলোতে ফ্যাটি চেঞ্জ অ্যাগ্রাভেটেড হয়। এখন এগুলো ঘটলে কি হয় যে ফ্যাটি চেঞ্জ হয়, তাহলে আমরা একটু দেখি। মনে করো এটা একটা লিভার, ঠিক আছে? এখন যদি কোনো পেশেন্টের ডায়াবেটিস আনকন্ট্রোলড থাকে, তার মানে আমরা জানি ইনসুলিন ডেফিসিয়েন্সিতে লাইপোলাইসিস হয়ে ফ্রি ফ্যাটি অ্যাসিড রিলিজ হয়। তখন সেই ফ্রি ফ্যাটি অ্যাসিডটা কি করবে, লিভারের ভিতরে এন্ট্রি করবে। তাহলে কি বললাম, যদি আনকন্ট্রোলড ডায়াবেটিস মেলাইটাস হয়, তাহলে ইনসুলিন ডেফিসিয়েন্সির কারণে লাইপোলাইসিস হয়ে ফ্রি ফ্যাটি অ্যাসিড বডিতে বেশি বেশি প্রডিউস হবে। আর কি হতে পারে, স্টারভেশনেও আমরা জানি ইনসুলিন রিলিজ হওয়ার জন্য গ্লুকোজ একটা স্টিমুলেশন। যদি আমরা গ্লুকোজ ইনটেক না করি বা বডি যদি গ্লুকোজ না পায়, তাহলে সে ইনসুলিন রিলিজ হওয়ার জন্য প্যানক্রিয়াসকে স্টিমুলেট করতে পারবে না। তাহলে তখনও ইনসুলিন ডেফিসিয়েন্সি হবে, লাইপোলাইসিস হবে, ফ্রি ফ্যাটি অ্যাসিড রিলিজ হবে। আর কি হতে পারে, যদি ফ্রি ফ্যাটি অ্যাসিড ইনটেক বেশি হয় বা ওবেস পার্সনদের যে কোনো কারণে এই ফ্রি ফ্যাটি অ্যাসিড যদি বেশি হয়, তাহলে সে লিভারে এন্ট্রি করবে। নর্মালি আমাদের যে ফ্রি ফ্যাটি অ্যাসিডগুলো আসে লিভারে, নর্মালি যে ফ্রি ফ্যাটি অ্যাসিড যে অ্যামাউন্টের আসে, সেগুলোতে কী কী চেঞ্জ হতে পারে, আচ্ছা এখানে লিখে রাখি, ডায়াবেটিস মেলাইটাস, স্টারভেশন। এই যে ফ্রি ফ্যাটি অ্যাসিডটা আসার পরে সে অনেকগুলো ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে অক্সিডেশন হতে পারে টু কিটোন বডিজ, একটা হচ্ছে কিটোন বডিসে অক্সিডেশন হতে পারে। আর কি হতে পারে, ফসফোলিপিড হতে পারে, কোলেস্টেরল এস্টার হতে পারে, আর কি হতে পারে, এখানে ট্রাইগ্লিসারাইড হতে পারে। এই ট্রাইগ্লিসারাইড হওয়ার জন্য এখানে একটা এনজাইমের দরকার হয়, যেটা হচ্ছে আলফা গ্লিসারল ফসফেট। আচ্ছা, এখন যদি অ্যানোক্সিয়া হয়, যদি অক্সিজেন ডেফিসিয়েন্সি হয়, তাহলে অ্যানোক্সিয়া হলে এই কিটোন বডিসে অক্সিডেশন হতে পারবে না। অ্যানোক্সিয়াতে অক্সিডেশন হবে না। অক্সিডেশন না হলে কিটোন বডি ফর্মেশন হতে পারবে না। কিটোন বডি না হলে বেশি বেশি ট্রাইগ্লিসারাইড ফর্মেশন হবে। ট্রাইগ্লিসারাইড ফর্মেশনের জন্য একটা এনজাইম আমরা দেখলাম, আলফা গ্লিসারল ফসফেট। যারা অ্যালকোহলিজম করে, মানে অ্যালকোহল খেলে এই অ্যালকোহল থেকে এই এনজাইমটা বেশি বেশি আসে, তখন ট্রাইগ্লিসারাইড আরও বেশি ফর্মেশন হবে। নর্মালি ফ্রি ফ্যাটি অ্যাসিড থেকে যদি ট্রাইগ্লিসারাইড ফর্মেশন হয়, সেটা লাইপোপ্রোটিন হিসেবে লিভার থেকে বের হয়ে যায়। এর জন্য লাগে অ্যাপোপ্রোটিন। এই দুইটা একসাথে, ট্রাইগ্লিসারাইড আর অ্যাপোপ্রোটিন দুইটা একসাথে লাইপোপ্রোটিন হিসেবে লিভার থেকে বের হয়ে যায়। কিন্তু প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন যদি হয়, PEM, অথবা কার্বন টেট্রাক্লোরাইড পয়জনিং, তখন এই অ্যাপোপ্রোটিন আসে না, অ্যাপোপ্রোটিনটা থাকে না, অ্যাপোপ্রোটিনের পরিমাণ কমে যায়। যদি অ্যাপোপ্রোটিন না আসে, তাহলে ট্রাইগ্লিসারাইড অ্যাপোপ্রোটিনের সাথে মিলে লাইপোপ্রোটিন করতে পারবে না, তখন লিভার থেকেও বের হতে পারবে না। তখন লিভারের যে প্যারেনকাইমা, সেখানে এই ট্রাইগ্লিসারাইড হিসেবে জমা থেকে যাবে। বোঝা গেল? আচ্ছা,
এখন এই যে লিভারের প্যারেনকাইমাতে ট্রাইগ্লিসারাইডটা অ্যাকুমুলেট হচ্ছে, এই জিনিসটাকেই আমরা বলছি ফ্যাটি চেঞ্জ। কঠিন মনে হচ্ছে কি? আমি আসলে বুঝতে পারতেছি না, কোনো রেসপন্স পাচ্ছি না। তো ঠিক আছে, তাহলে আমরা মনে হয় মোটামুটি ফ্যাটি চেঞ্জ সহ রিভার্সিবল সেল ইনজুরিতে যা যা ছিল শেষ করে দিয়েছি আমার মনে হয়। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে দয়া করে একটু কমেন্ট সেকশানে একটু কোশ্চেনটা দিয়ে রাখবে, আমি পরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো অনেক সময় হয়ে গেছে কি, আমি ইরিভার্সিবল ইনজুরিটা পড়াবো, মানে তোমাদের এনার্জি আছে কিনা? আমার মনে হয় একটু 5 মিনিট রেস্ট দিব কি, নাকি ইরিভার্সিবল সেল ইনজুরি শুরু করব? আচ্ছা, আমি একটু দেখি কত সময় হলো। আচ্ছা, আমার মনে হয় আমরা ইরিভার্সিবল সেল ইনজুরিটা খুব সংক্ষেপে একটু পড়ে ফেলি। হ্যাঁ, খুব কষ্ট হবে না, আমি খুব সংক্ষেপে চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? ইরিভার্সিবল সেল ইনজুরি কি হয় এখানে? আমরা আগে একটু বলেছিলাম যে ইরিভার্সিবল সেল ইনজুরিতে যখন কোনো ইনজুরিয়াস স্টিমুলাস সেলের ভিতরে চেঞ্জগুলো এত প্রমিনেন্ট করে ফেলে যে সেই চেঞ্জগুলো আমরা যদি সেই স্টিমুলেশনটাকে সরিয়ে নেই, চেঞ্জগুলো আর রিভার্স করা যায় না, সেলটা পূর্বের অবস্থায় ফিরে যেতে পারে না, তখন আমরা সেটাকে বলবো ইরিভার্সিবল সেল ইনজুরি, ঠিক আছে? এটার মেইনলি দুইটা টাইপ আছে, একটা হচ্ছে নেক্রোসিস, আরেকটা অ্যাপোপ্টোসিস। তা আমরা প্রথমে নেক্রোসিসটা সম্পর্কে জানি। নেক্রোসিসটাকে মেইনলি বলা হয় অ্যাক্সিডেন্টাল সেল ডেথ, ঠিক আছে? অ্যাক্সিডেন্টাল সেল ডেথ। আর অ্যাপোপ্টোসিসটা রেগুলেটেড। তাহলে নেক্রোসিসের আসি প্রথমে। নেক্রোসিসটা কি? এটা হচ্ছে সেল ডেথের এমন একটা টাইপ যেটা কোথায় হয়? লিভিং টিস্যুতে হবে। অবশ্যই লিভিং টিস্যুতে হতে হবে। আমি যদি এখান থেকে আমার আঙুলটা কেটে ফেলে দেই, অবশ্যই আঙুলটা যখন আমার বডি থেকে ডিটাচড হয়ে যাবে, সে আর ব্লাড সাপ্লাই পাবে না, সেটা কিন্তু আমরা নেক্রোসিস বলবো না। যদি আমার বডিতে থাকা অবস্থায়, লিভিং টিস্যুতে থাকা অবস্থায় যদি সে ব্লাড সাপ্লাই না পায়, তখন আমরা তাকে নেক্রোসিস বলবো। তাহলে আমরা জানলাম এটা এমন একটা সেল ডেথের টাইপ যেটা লিভিং টিস্যুতে হয়। এখন কি হয় এখানে? প্রথমে হয় ডিন্যাচুরেশন অফ সেলুলার প্রোটিন। স্ট্রাকচারাল প্রোটিন হতে পারে, ফাংশনাল প্রোটিন হতে পারে, ডিন্যাচুরেশন হবে। তাহলে সেলুলার প্রোটিনে ডিন্যাচুরেশন হবে। তখন কি হবে? প্রোটিন ডিন্যাচুরেশন হয়ে গেলে সেল মেমব্রেনের যে সেলের ভিতরে যে অর্গানেলিসগুলো থাকে আর সেল মেমব্রেনের যে প্রোটিন, সব ধরনের মেমব্রেনেরই যে প্রোটিন থাকে, সেই প্রোটিনগুলো যদি ডিন্যাচুরেশন হয়ে যায়, প্রোটিনগুলো যদি নষ্ট হয়ে যায়, তখন সেলের ভিতরের যে কন্টেন্টগুলো থাকবে সেগুলো লিকেজ হবে। তাহলে কোনো সমস্যা? ঠিক আছে, আচ্ছা আমি এসে ঠিক করে দিচ্ছি। কথা কি বোঝা যাচ্ছে আপনি? ঠিক করে দিচ্ছি।
হয় এইটুকু থাক, অসুবিধা না, একটু নিচ থেকে লিখবো তাহলে। আচ্ছা দুঃখিত একটু ইন্টারাপশনের জন্য, ফোনটা সম্ভবত একটু নড়ে গিয়েছিল, বোর্ডটা দেখা যাচ্ছিল না। আচ্ছা আমরা আবার শুরু করি। তাহলে কি করলাম, নেক্রোসিসে প্রথমে কি হয়, সেলুলার যে প্রোটিন থাকে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল সব ধরনের প্রোটিনের ডিন্যাচুরেশন হয়ে গেলে সব ধরনের সেল এবং সেলের যে অর্গানেলসগুলো থাকবে সব মেমব্রেনগুলো ইম্পেয়ার্ড হবে। যখন মেমব্রেনটা ডিস্ট্রাকশন হবে তখন সেলের ভিতরের যে কন্টেন্টগুলো থাকবে কন্টেন্টগুলো বাইরে বের হয়ে আসবে, কি হবে, লিকেজ অফ সেলুলার কন্টেন্ট। এই সেলুলার কন্টেন্টগুলো যখন সেলের বাইরে চলে আসবে তখন এই সাবস্টেন্সগুলোর জন্য সেখানে একটা লোকাল ইনফ্লামেটরি রিঅ্যাকশন হবে, কি হবে, লোকাল ইনফ্লামেশন। ইনফ্লামেশন হলে আমরা জানি যে সেখানে ইনফ্লামেটরি সেলসগুলো আসবে। যখনই ইনফ্লামেটরি সেলের ইনফিলট্রেট হবে তখন সেই সেলগুলোর যে এনজাইম থাকবে সেই সেলগুলো থেকে যে এনজাইম রিলিজ হবে সেই এনজাইমগুলো তখন যে সেলটা নষ্ট হয়ে যাচ্ছে সেই সেলটাকে কমপ্লিটলি ডিস্ট্রয় করে দিবে। তাহলে কি হবে, এনজাইমেটিক ডাইজেশন। enzymatic digestion of lethally injured cell। তাহলে কি কি ঘটনা হয় নেক্রোসিসে? নেক্রোসিস আমরা বললাম এমন একটা টাইপ সেল ডেথের যেটা লিভিং টিস্যুতে হবে, যেখানে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল প্রোটিনগুলো ডিন্যাচুরেশন হবে, মেমব্রেনের সেলের ভিতরে যে কন্টেন্টগুলো থাকবে সেগুলো বাইরে লিক করবে। সেলের কন্টেন্টগুলো বাইরে আসার কারণে, যেহেতু সেলের ভিতরে আছে এখন বাইরে যখন আসবে তখন এরা একটা ইনফ্লামেটরি রিঅ্যাকশন ইলিসিট করবে এবং ইনফ্লামেশনের কারণে যে ইনফ্লামেটরি সেলগুলো ইনফিলট্রেশন হবে সেই ইনফিলট্রেটেড সেলগুলো থেকে এনজাইম এসে সেই ডিস্ট্রাক্টেড সেলটার এনজাইমেটিক ডাইজেশন করবে, ইনজুর্ড সেলটার এনজাইমেটিক ডাইজেশন করবে। তাহলে আমরা জানলাম নেক্রোসিস কি। আচ্ছা, নেক্রোসিস আর অ্যাপোপ্টোসিসের ডিফারেন্স আমরা যখন পড়বো তখন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা টিচাররা ভাইবাতে বারবার শুনতে চাইছে, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে এই যে ইনফ্লামেশন। নেক্রোসিসে আমরা জানলাম কেন ইনফ্লামেশন হচ্ছে। আশা করি এরপর আর ভাইবা বোর্ডে ভুল হবে না যে নেক্রোসিসে ইনফ্লামেশন হয় না, অ্যাপোপ্টোসিসে ইনফ্লামেশন হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা জানলাম যে নেক্রোটিক সেলে নেক্রোসিসে কি হয় এবং ইনফিলট্রেটেড সেলগুলো এসে এনজাইমেটিক ডাইজেশন করে আলটিমেটলি ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে সেলটাকে ক্লিয়ার আপ করে দেবে। আচ্ছা, এখন এই যে নেক্রোসিস হওয়ার পরে সেলের কন্টেন্টগুলো এই যে বাইরে চলে আসছে, সেলের বাইরে চলে আসছে, এক্সট্রা সেলুলার স্পেসে চলে আসছে, সেখান থেকে কিছু সার্কুলেশনে যাচ্ছে, এটার সাথে একটা ক্লিনিক্যাল কোরিলেশন করা যায়। হ্যাঁ, এটার একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে। এটার ইম্পর্টেন্স কি আমরা জানি, যখন মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়, কি আমরা জানি না, মায়োকার্ডিয়াল ইনফার্কশন আমরা কি দেখি, ট্রপোনিন আই, দেখি একটা কার্ডিয়াক এনজাইম। যখন কার্ডিয়াক সেলে নেক্রোসিস হয় তখন এই কার্ডিয়াক সেল থেকে এই এনজাইমটা বাইরে চলে আসে এবং সার্কুলেশনে এন্ট্রি করে। তো আমরা সার্কুলেশনের সেই এনজাইমটাই দেখি যেটা নর্মালি কার্ডিয়াক সেলের ভিতরে থাকার কথা। সার্কুলেশনের সেই এনজাইমটার একটা স্পেসিফিক হাই লেভেল পাওয়া মানে হচ্ছে কার্ডিয়াক সেলের নেক্রোসিস হয়ে যাচ্ছে। এছাড়াও আরও কিছু এক্সাম্পল দেওয়া যায়, যেমন হেপাটোসাইট যদি ইনজুরি হয় তাহলে সার্কুলেশনে আমরা ট্রান্সঅ্যামাইনেজ এনজাইমগুলো পেতে পারি, অথবা বাইল ডাক্টে যদি ইনজুরি হয় তাহলে অ্যালকালাইন ফসফেটেজ পেতে পারি, ঠিক আছে? এখন নেক্রোসিসে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে নিউক্লিয়ার চেঞ্জ। নেক্রোসিসে কিছু নিউক্লিয়ার চেঞ্জ, এটাকে বলা হয় নেক্রোসিসের হলমার্ক। কি কি নিউক্লিয়ার চেঞ্জ হয়? তাহলে নিউক্লিয়ার চেঞ্জগুলো আমরা একটু জানি কি কি চেঞ্জ হচ্ছে। পিকনোসিস, এটা আমরা অ্যাপোপ্টোসিসেও পাবো। পিকনোসিস, এখানে কি হয়, প্রথমে যে নিউক্লিয়াসটা থাকে সেই নিউক্লিয়াসটা শ্রিঙ্কেজ হয়ে যায়। শুধু নিউক্লিয়াসটা, সেল শ্রিঙ্কেজ বলি নাই, শুধু নিউক্লিয়াসটা শ্রিঙ্কেজ হবে, সেল শ্রিঙ্কেজ না। আমি আবার বলে দিচ্ছি, সেল শ্রিঙ্কেজ না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা যখন অ্যাপোপ্টোসিস করবো তখন জানবো অ্যাপোপ্টোসিস আর নেক্রোসিস
দুটার মধ্যে ডিফারেন্সিয়েট করতে গেলে এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে নেক্রোসিসে সেল সোয়েলিং হয় না, এখানে আমরা বলছি সেল শ্রিঙ্কেজ হয় না, এখানে আমরা বলছি নিউক্লিয়ার শ্রিঙ্কেজের কথা। নিউক্লিয়ার শ্রিঙ্কেজ হয়ে এখানে যে ক্রোমাটিনগুলো আছে সেই ক্রোমাটিনগুলো কনডেন্সড হয়ে যাবে। টিকনোসিসের পরেই আসছে ক্যারিওরেক্সিস। ক্যারিওরেক্সিসে কি হয়, এই যে নিউক্লিয়ার শ্রিঙ্কেজ হয়ে যে একটা কনডেন্সড মাস ফর্মেশন হলো, শ্রিঙ্কেজ হয়ে যে কনডেন্সড মাস ফর্মেশন হলো, এই মাসটা ফ্র্যাগমেন্টেড হয়ে যায়, ঠিক আছে, কতগুলো ফ্র্যাগমেন্টে ডিভাইড হয়ে যায়, এটা হচ্ছে ক্যারিওরেক্সিস। আচ্ছা, তার মানে টিকনোটিক নিউক্লিয়াসটা ফ্র্যাগমেন্টেশন হয়ে যাওয়াকে আমরা বলছি ক্যারিওরেক্সিস। এখন আমরা যাব এরপরে আরেকটা কি আসবে, ক্যারিওলাইসিস। এই ক্যারিওলাইসিসে কি হয়, ক্যারিওলাইসিসে যে এই যে ফ্র্যাগমেন্টেড যে পার্টগুলো, ডিএনএ, তারপর এই যে নিউক্লিয়াসের আদার্স যে পার্টগুলো, সবগুলো কি হবে, এখানে একদম এনজাইমেটিক ডিগ্রেডেশন হয়ে যাবে। তাহলে নিউক্লিয়ার চেঞ্জের আমরা তিনটা প্যাটার্ন বললাম, কি কি, টিকনোসিস, ক্যারিওরেক্সিস, ক্যারিওলাইসিস। আচ্ছা, কমেন্টে সম্ভবত একজন প্রশ্ন করেছে যে নেক্রোসিসের আশেপাশে, নেক্রোসিসের সারাউন্ডিং সেলগুলোর কি হবে। নেক্রোসিস যেখানে হবে আমরা জানলাম যে সেখানে তার সারাউন্ডিংয়ে একটা লোকাল ইনফ্লামেশন হবে। এখন সেটা ডিপেন্ড করছে নেক্রোসিসের এরিয়া কতটুকু। যেখান থেকে ব্লাড সাপ্লাইটা ইম্পেয়ার্ড হয়ে যাবে তারপর থেকে নেক্রোসিস শুরু হবে। যদি তার সারাউন্ডিং এরিয়াতে ব্লাড সাপ্লাইটা ইনট্যাক্ট থাকে তাহলে সারাউন্ডিং এরিয়া হেলদি থাকবে। তাহলে নিউক্লিয়ার চেঞ্জগুলো আমরা পড়লাম। তোমরা আসলে বুঝতে পারছো নাকি আমি একাই কথা বলে যাচ্ছি, আমাকে একটু জানালে ভালো হয়। হ্যাঁ, আমি যদি এমন হয় যে অন্য কোনোভাবে বললে তোমরা বুঝতে পারবে তাহলে একটু আমাকে জানায়, তাহলে কষ্ট করে আসলে আমার পড়িয়ে তো লাভ হচ্ছে না, বলো। আচ্ছা, এখন নেক্রোসিসের কতগুলো মরফোলজিক্যাল টাইপ আছে, এই টাইপগুলো সম্পর্কে আমরা একটু জানি। আমরা সবাই জানি যে কিছু বেসিক টাইপ বলা হয়, কিছু ডিস্টিংটিভ টাইপ বলা হয়। বেসিক টাইপগুলো কি, প্রথমটা হচ্ছে কোয়াগুলেটিভ নেক্রোসিস। এখানে কি হয়, নেক্রোসিসের যে ডেফিনেশন আমরা তখন, যে নেক্রোসিস জিনিসটা কি বোঝানোর সময় আমি বলেছিলাম যে প্রথমে প্রোটিন ডিন্যাচুরেশন হবে এবং লাস্ট স্টেপে যে বলেছিলাম এনজাইমেটিক ডাইজেশন হবে। তো কোয়াগুলেটিভ নেক্রোসিসে কি হয়, প্রোটিন ডিন্যাচুরেশন হয় মেইনলি, সব ধরনের স্ট্রাকচারাল এবং ফাংশনাল প্রোটিন ডিন্যাচুরেশন, ঠিক আছে। এখানে সেলের যে আর্কিটেকচার সেটা প্রিজার্ভ থাকে, আর্কিটেকচার প্রিজার্ভড। এখন মনে প্রশ্ন আসতে পারে যে নেক্রোসিসে আমরা বললাম যে সেলের কন্টেন্ট লিক আউট করবে, এখানে কেন আর্কিটেকচার প্রিজার্ভ আছে? এখানে যেহেতু শুধুমাত্র ইনিশিয়াল স্টেপে শুধুমাত্র প্রোটিন ডিন্যাচুরেশন হচ্ছে, সেই জন্য ইনিশিয়ালি আর্কিটেকচার প্রিজার্ভ থাকবে খুবই শর্ট একটা স্প্যানের জন্য। তারপর আলটিমেটলি কি হবে, সেখানে নেক্রোটিক সেলটা ব্রোকেন ডাউন হয়ে যাবে, আলটিমেটলি ব্রোকেন ডাউন হয়ে যাবে। শেষ পর্যন্ত কিন্তু আর্কিটেকচার প্রিজার্ভ থাকবে না, আলটিমেটলি ব্রোকেন ডাউন হয়ে যাবে। কিভাবে, যে ইনফিল্ট্রেটিং যে লিউকোসাইটসগুলো আসবে, সেই লিউকোসাইটসগুলোর এনজাইমেটিক ডাইজেশনের ফলে আর্কিটেকচারটা ভেঙে যাবে। এখন এই কোয়াগুলেটিভ নেক্রোসিস আমরা কোথায় পাই, বডিতে যত সলিড অর্গান আছে সব ধরনের সলিড অর্গানে যদি ইস্কেমিয়া হয়, ইস্কেমিয়া অফ অল সলিড অর্গান, ঠিক আছে, যেমন কিডনি হতে পারে, স্প্লিন হতে পারে, এক্সেপ্ট একটা মাত্র শুধু এক্সেপশন আছে, সেটা হচ্ছে ব্রেইন। এটা খুব ইম্পর্টেন্ট, এখানে কোয়াগুলেটিভ নেক্রোসিস হয় না। কি হয় আমরা সেটা পরে জানছি।
তাহলে হয়ে গেল কোয়াগুলেটিভ নেক্রোসিস। এরপরে আমরা আরেকটা টাইপে আসি, সেটা কি লিকুইফেক্টিভ নেক্রোসিস। নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে লিকুইফেকশন হয়ে যাবে। লিকুইফেক্টিভ নেক্রোসিস কি হয়? লিকুইফেক্টিভ নেক্রোসিসে আগে বলি এটা মেইনলি কোথায় পাওয়া যায়। মেইনলি পাওয়া যায় যেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে, ব্যাকটেরিয়াল অথবা ফাঙ্গাল ইনফেকশনও হতে পারে। মেইনলি ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন হলে আমরা সেই জায়গাগুলোতে লিকুইফেক্টিভ নেক্রোসিস পাওয়া যায়। এখানে যেই সেলটা ডেড সেল যেটা থাকে সেই সেলটার এনজাইমেটিক ডাইজেশন হয়। এখানে প্রোটিন ডিন্যাচুরেশনের আগেই কি শুরু হয়? এনজাইমেটিক ডাইজেশন হয়। কেন এনজাইমেটিক ডাইজেশন আগে হয়? যখন কোনো মাইক্রোবিয়াল ইনফেকশন হবে, যে কোনো ধরনের মাইক্রোবিয়াল ইনফেকশন যদি হয়, আমরা জানি এই মাইক্রোবিয়াল ইনফেকশনগুলো আমাদের বডির ইমিউনো সিস্টেমকে স্টিমুলেট করবে, এবং যেখানে এই মাইক্রোবসগুলো থাকবে সেখানে আমরা জানি বা পড়েছি কেমোটেক্সিস। এই কেমোটেক্সিসের মাধ্যমে এই মাইক্রোবসগুলোর কাছে তখন সেল ইনফিলট্রেশন হবে, লিউকোসাইটস আসবে। লিউকোসাইটস যখন আসবে তখন এই লিউকোসাইটসের ভিতর থেকে এনজাইম রিলিজ হবে। এই এনজাইমগুলো, লিউকোসাইটের যে লাইসোজাইম থাকে সেই লাইসোজাইম থেকে এনজাইম রিলিজ হবে। সেই এনজাইমগুলো তখন সেলের ডাইজেশন করে ফেলবে। যেই সেলটা ইনফেক্টেড হয়েছে সেই সেলটা ডাইজেশন করে ফেলবে। এটা বলে এনজাইমেটিক ডাইজেশন। তাহলে বোঝা গেছে মাইক্রোবিয়াল ইনফেকশনে কেন লিকুইফেক্টিভ নেক্রোসিস হবে। আচ্ছা, তাহলে লিকুইফেক্টিভ নেক্রোসিসের এক্সাম্পলও আমরা সাথে পড়ে ফেললাম। যে কোনো ধরনের মাইক্রোবিয়াল ইনফেকশন, সেটা হতে পারে ফাঙ্গাল, হতে পারে ব্যাকটেরিয়াল। সাথে আর একটা কি আছে, আমরা কোয়াগুলেটিভ নেক্রোসিসে পড়েছিলাম যে কোনো ধরনের সলিড অর্গানে যদি ইস্কেমিয়া হয় সেটাকে আমরা কোয়াগুলেটিভ নেক্রোসিস বলবো। কিন্তু একটা এক্সেপশন রেখেছিলাম, সেটা হচ্ছে ব্রেন। এই ব্রেইনে যখন ইস্কেমিয়া হবে তখন সেখানে একটা আননোন কজ, যেটার কজ এখন পর্যন্ত আমরা জানি না, কেন ব্রেইনে ইস্কেমিয়া হলে লিকুইফেক্টিভ নেক্রোসিস হবে সেটার মেকানিজম এখন পর্যন্ত বের করা যায়নি, এটা আননোন কজ। তাহলে আমরা বললাম মাইক্রোবিয়াল ইনফেকশন অ্যান্ড ব্রেইন, ইস্কেমিয়া অফ ব্রেইন। তাহলে বেসিক যে দুইটা টাইপ ছিল, দুইটা টাইপ আমরা পড়ে ফেললাম, কোয়াগুলেটিভ নেক্রোসিস, লিকুইফেক্টিভ নেক্রোসিস। আমরা জানলাম কোয়াগুলেটিভ নেক্রোসিসে মেইনলি, আচ্ছা প্রথমে আমরা তাহলে গ্যাংগ্রিনাস নেক্রোসিসটা পড়ি। গ্যাংগ্রিন কথাটা আমরা ইউজুয়ালি লোয়ার লিম্বের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়। তো এখানে কি হয় গ্যাংগ্রিনাস নেক্রোসিসে, যে লোয়ার লিম্বের একটা যে কোনো জায়গায় হতে পারে, না সরি আমার একটা ফোন চলে এসেছিল। ঠিক আছে, তারপরে আমরা কি করছিলাম, গ্যাংগ্রিনাস নেক্রোসিস। কি বললাম, এই কথাটা আমরা ইউজুয়ালি লোয়ার লিম্বের ক্ষেত্রে, খুব কমনলি লোয়ার লিম্বের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়। সেখানে কি হয়, যে পার্টটুকুতে ব্লাড সাপ্লাই কমে যায়, ইস্কেমিয়া হয়, সেখানে প্রথমে কোয়াগুলেটিভ নেক্রোসিস হয়। ইস্কেমিয়াতে প্রথমে কোয়াগুলেটিভ নেক্রোসিস হয়। ঠিক আছে, লস অফ ব্লাড সাপ্লাই, এখানে হবে কোয়াগুলেটিভ নেক্রোসিস। এই কোয়াগুলেটিভ নেক্রোসিস যেই পার্টটুকুতে হবে সেইখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন নতুন করে অ্যাড হয়, সেই জায়গাগুলোতে মাইক্রোবিয়াল অ্যাটাক হয়।
superadded be bacterial infection. যখনই সেখানে মাইক্রোবিয়াল অ্যাটাক হবে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে, তখন সেখানে আমরা জানি ইনফ্লামেশন হবে। ইনফ্লামেশনের কারণে ইনফ্লামেটরি সেলসগুলোর ইনফিলট্রেট হবে, মানে লিউকোসাইটস আসবে। লিউকোসাইট এসে লিউকোসাইটের যে লাইসোজোমাল এনজাইম থাকে সেই লাইসোজোমাল এনজাইমগুলো রিলিজ হবে, এবং এনজাইম আসার ফলে এখানে কি হবে, এনজাইমেটিক, এই এনজাইমগুলো তখন এই পার্টটুকুতে, এই সেলগুলোকে এনজাইমেটিক ডাইজেশন করে ফেলবে। তাহলে গ্যাংগ্রিনাস নেক্রোসিসে আমরা দেখলাম কোয়াগুলেটিক নেক্রোসিসও হচ্ছে, আর এই পার্টটুকু কোথাকার, লিকুইফেক্টিভ নেক্রোসিস। তার মানে গ্যাংগ্রিনাস নেক্রোসিসে একই সাথে কোয়াগুলেটিভ নেক্রোসিস হচ্ছে, এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন সুপার অ্যাডেড হওয়ার কারণে লিকুইফেক্টিভ নেক্রোসিসও হচ্ছে। আলটিমেটলি প্রডিউস করছে ওয়েট গ্যাংগ্রিন, খুবই ফ্যাটাল একটা কন্ডিশন, হ্যাঁ, ওয়েট গ্যাংগ্রিন। তাহলে গ্যাংগ্রিনাস নেক্রোসিসও মনে হয় পড়া শেষ হয়ে গেল। আমরা এর পরেরটাতে যাই, ক্যাজিয়াস নেক্রোসিস। ক্যাজিয়াস নেক্রোসিস কি হয়? ক্যাজিয়াস নেক্রোসিসে খুব কমনলি এটা পাওয়া যায় টিউবারকুলাস ইনফেকশনে, ঠিক আছে? টিউবারকুলাস ইনফেকশনে পাওয়া যায় ক্যাজিয়াস ইনফেকশন। ক্যাজিয়াস কথাটার অর্থ হচ্ছে চিজ লাইক, ঠিক আছে? এই যে ক্যাজিয়াস নেক্রোসিস, এর যে সাইডটা সেটা অনেকটা ফ্রায়াবল, হোয়াইটিশ অ্যাপিয়ারেন্স, যেটা দেখতে অনেকটা চিজের মতন, হ্যাঁ, এটার চিজ লাইক অ্যাপিয়ারেন্সের কারণে এটার নামকরণ করা হয়েছে ক্যাজিয়াস নেক্রোসিস। এখানে কি হয়, সেন্ট্রালি সেল ডেব্রিজ থাকে, ঠিক আছে? সেন্ট্রালি সেল ডেব্রিজ থাকে, কিছু লাইজড ফ্র্যাগমেন্টেড সেলস থাকে, আর তার চারপাশে ইনফ্লামেটরি সেল থাকে, ঠিক আছে? সারাউন্ডেড বাই ইনফ্লামেটরি সেলস। এই রিঅ্যাকশনটাকে, এই সম্পূর্ণ এই ঘটনাটাকে বলা হচ্ছে গ্র্যানুলোম্যাটাস রিঅ্যাকশন। আর এই যে এই জায়গাটুকুকে বলা হচ্ছে গ্র্যানুলোমা। আচ্ছা, এটা আমরা যখন ইনফ্লামেশন করব তখন গ্র্যানুলোমাটা আমরা আরেকটু ডিটেইলস জানবো। তাহলে ক্যাজিয়াস নেক্রোসিসের এক্সাম্পল আমরা কোথায় পেলাম? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ইনফেকশন, যেখানে একটা ফ্রায়াবল হোয়াইটিশ চিজ লাইক একটা অ্যাপিয়ারেন্স পাওয়া যায়, সেই জন্য নামকরণ করা হয়েছে ক্যাজিয়াস নেক্রোসিস, যেখানে সেন্ট্রালি কিছু লাইজড সেল ডেব্রিজ থাকে, সারাউন্ডেড বাই ইনফ্লামেটরি সেলস। এই রিঅ্যাকশনটাকে বলবো গ্র্যানুলোম্যাটাস রিঅ্যাকশন, এবং যা ফর্ম হলো সেই জিনিসটাকে আমরা বলবো গ্র্যানুলোমা। আর কি কি টাইপ বাকি আছে? একটা হচ্ছে ফ্যাট নেক্রোসিস। ফ্যাট নেক্রোসিসের এখানে মেইনলি ফ্যাট ইনজুরি হয়, অ্যাডিপোজ টিস্যু ব্রেকডাউন হয়, অ্যাডিপোজ টিস্যু ডিস্ট্রাকশন হয়। এটার দুইটা সাবটাইপ আছে, একটা হচ্ছে এনজাইমেটিক ফ্যাট নেক্রোসিস, এনজাইমেটিক ফ্যাট নেক্রোসিস, আরেকটা হচ্ছে ট্রমাটিক ফ্যাট নেক্রোসিস। ট্রমাটিক ফ্যাট নেক্রোসিস। এনজাইমেটিক ফ্যাট নেক্রোসিসে কি হয়? প্যানক্রিয়াসে যদি যে কোনো কারণে, প্যানক্রিয়াসের যে কোনো ডিজিজড কন্ডিশনে প্যানক্রিয়াটিক এনজাইমগুলো যদি অ্যাক্টিভেট হয়ে যায়, এবং যেখানে প্যানক্রিয়াসের যে জায়গাটাতে এনজাইমগুলো থাকে, প্যানক্রিয়াটিক অ্যাসিনাই, যদি সেই অ্যাসিনাইকে ভেদ করে প্যানক্রিয়াটিক এনজাইমগুলো পেরিটোনিয়াল ক্যাভিটিতে চলে আসে, কি বললাম, প্যানক্রিয়াসের যে কোনো ডিজিজড কন্ডিশনে প্যানক্রিয়াটিক অ্যাসিনাই থেকে প্যানক্রিয়াটিক এনজাইমগুলো যদি পেরিটোনিয়াল ক্যাভিটিতে চলে আসে, তখন পেরিটোনিয়াল ক্যাভিটিতে যে ফ্যাট সেলগুলো থাকবে সেগুলো ব্রেকডাউন হবে। সেগুলো ব্রেকডাউন হলে কি তৈরি করবে? ট্রাইগ্লিসারিড এস্টার্স। পেরিটোনিয়াল ফ্যাট ব্রেকডাউন করে তৈরি করবে ট্রাইগ্লিসারাইড এস্টার্স, যেটা আবার প্যানক্রিয়াটিক যে লাইপেজ থাকে সেই অ্যাক্টিভেটেড প্যানক্রিয়াটিক
লাইপেজ দিয়ে তৈরি হবে ফ্যাটি অ্যাসিডে। এই ট্রাইগ্লিসারাইড এস্টার থেকে তৈরি হবে ফ্যাটি অ্যাসিড বাই প্যানক্রিয়াটিক লাইপেজ। প্যানক্রিয়াটিক লাইপেজ, ঠিক আছে? এই ফ্যাটি অ্যাসিডটা তখন ক্যালসিয়ামের সাথে একটা রিঅ্যাকশন করবে। ক্যালসিয়ামের সাথে ফ্যাটি অ্যাসিড যখন ক্যালসিয়ামের সাথে বাইন্ড করবে তখন একটা চকি হোয়াইট একটা এরিয়া তৈরি করবে। চকি হোয়াইট, হ্যাঁ, এই জিনিসটাকে বলা হচ্ছে, এই যে ফ্যাটি অ্যাসিড আর ক্যালসিয়ামের যে রিঅ্যাকশন তখন সেটাকে বলা হবে ফ্যাট স্যাপোনিফিকেশন। স্যাপোনিফিকেশন। তাহলে ক্লিয়ার হলো এনজাইমেটিক ফ্যাট নেক্রোসিস কি? তাহলে যদি প্যানক্রিয়াটিক এনজাইমটা, আমরা জানি প্যানক্রিয়াটিক এনজাইমগুলো সাধারণত ইনঅ্যাক্টিভেটেড অবস্থায় থাকে, সেই এনজাইমগুলো যদি অ্যাক্টিভেটেড হয়ে লিকেজ হয় অ্যাসিনাই থেকে, যদি পেরিটোনিয়াল ক্যাভিটিতে চলে আসে, তাহলে সেখানে ফ্যাট সেলকে ব্রেকডাউন করবে, ট্রাইগ্লিসারাইড এস্টার তৈরি করবে, যেটা থেকে ফ্যাটি অ্যাসিড আসবে, এবং ফ্যাটি অ্যাসিড আলটিমেটলি ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে ফ্যাট স্যাপোনিফিকেশন করবে। আর ট্রমাটিক ফ্যাট নেক্রোসিস কোথায় দেখা যায়? ইউজুয়ালি ব্রেস্টে। আচ্ছা, এই ছিল ফ্যাট নেক্রোসিস নিয়ে যত কথাবার্তা। আর একটা টাইপ আমাদের বাকি আছে, সেটা থেকে খুব বেশি কিছু জানতে হবে না, সেটা হচ্ছে ফিব্রিনয়েড নেক্রোসিস। ফিব্রিনয়েড নেক্রোসিস মেইনলি কখন দেখা যায়? বডিতে যখন কোনো অটোইমিউনো ডিজিজ হয়, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাকিউট রিউমাটিক ফিভার, সিস্টেমিক লুপাস ইরিথ্রোমেটোসাস, এইসব জায়গায় কি হয়, যদি ভাস্কুলার ড্যামেজ হয়, আমাদের বডিতে যে ব্লাড ভেসেলগুলো আছে সেই ভেসেলগুলো ড্যামেজ হয়ে যায়, তখন হয় ফিব্রিনয়েড নেক্রোসিস। সেখানে কি হয়, বডিতে বিভিন্ন যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সগুলো, যে আর্টারিয়াল ওয়াল আছে, সেই আর্টারিয়াল ওয়ালে ডিপোজিটেড হবে এবং সেই ওয়ালগুলোকে ড্যামেজ করবে, তখন কি হবে? ফিব্রিনয়েড নেক্রোসিস। তো আমার মনে হয় নেক্রোসিস নিয়েও আমরা মোটামুটি অনেক কথাবার্তা বলে ফেলেছি। নেক্রোসিস নিয়ে এর বেশি কিছু মনে হয় না লাগবে। তারপরেও কারো কোনো সমস্যা থাকলে আমাকে একটু জানিয়ে রাখবে, আমি চেষ্টা করব তোমাদেরকে সমাধান করে দেওয়ার জন্য। এখন আমরা আসি অ্যাপোপ্টোসিসে। আগেই বলেছিলাম নেক্রোসিসটা একটা অ্যাক্সিডেন্টাল সেল ডেথ এবং অ্যাপোপ্টোসিসটা রেগুলেটেড সেল ডেথ। হ্যাঁ, এটা একটা ওয়েল কন্ট্রোলড সেল ডেথ। এটা কি হয়? একটা টাইটলি রেগুলেটেড সুইসাইডাল প্রোগ্রাম। হ্যাঁ, সেল নিজে নিজেই মরে যাবে, তাই না? একটা সুইসাইডাল প্রোগ্রাম। তাহলে যেই সেলটা নিজে নিজেই মরে যেতে চাচ্ছে, সেই সেলটার মধ্যে কি কি চেঞ্জ হয় তাহলে আমরা একটু জানি, তাহলে আমরা অ্যাপোপ্টোসিসের ডেফিনেশনটা বুঝতে পারবো। হ্যাঁ, তাহলে অ্যাপোপ্টোসিসটা একটা ইরিভার্সিবল সেল ডেথের টাইপ, যেখানে যেই সেলটা, মনে করো এই সেলটা মরে যেতে চাচ্ছে, ঠিক আছে, এই সেলটা তার ভিতরে যে লাইসোজোম থাকে সেই লাইসোজোমের এনজাইমগুলোকে অ্যাক্টিভেট করে দিবে, অ্যাক্টিভেট লাইসোজোমাল এনজাইম। তখন এই সেলের লাইসোজোমের এনজাইমগুলো নিজে নিজে তার নিজের সেলকে ডিস্ট্রয় করে দিবে, ঠিক আছে? তাহলে অ্যাপোপ্টোসিসটা কি হলো? এটা একটা টাইপ অফ সেল ডেথ, যেটা একটা টাইটলি রেগুলেটেড সুইসাইডাল প্রোগ্রামের মাধ্যমে ইনডিউসড হয়, এবং এখানে যেই সেলটা মরে যেতে চায়, যেই সেলটা ডিস্ট্রাকশন করতে চায়, সেখানে সেলটা তার ইন্ট্রিনসিক এনজাইমগুলোকে অ্যাক্টিভেট করে সেলের যে প্রোটিন আছে, ডিএনএ আছে, সেগুলোকে ডিস্ট্রয় করে দেয়। আবার নড়ে গেল। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা জানলাম অ্যাপোপ্টোসিসটা কি। এখন আমরা দেখি অ্যাপোপ্টোসিসে কি হয়। মনে করো এই সেলটার অ্যাপোপ্টোসিস হবে, সাইডে আঁকি, এই সেলটার অ্যাপোপ্টোসিস হবে, তাহলে কি করবে? সেলটা প্রথমে
সেলটাতে প্রথমে কিছু সাইটোপ্লাজমিক ব্লেবস ফর্মেশন হবে, এরকম কিছু ব্লেবস ফর্মেশন। তারপর সেলের ভিতরে যে অর্গানেলিসগুলো আছে আর নিউক্লিয়াসটা ফ্র্যাগমেন্টেড হয়ে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যাবে, এবং যখন এই ঘটনাটা সম্পূর্ণ ঘটে যাবে তখন এই যে এগুলো ফর্মেশন হয়েছিল সেই নিউক্লিয়াসের পার্ট একটু, এত ফোন আসতেছে না। তখন এই যে এই ব্লেবসগুলো থেকে এরা আলাদা আলাদা হয়ে কিছু সাইটোপ্লাজম আসবে, কিছু নিউক্লিয়াস আসবে, কিছু অর্গানেলিস আসবে, অনেকগুলো ছোট ছোট ফ্র্যাগমেন্ট ফর্মেশন করবে। এই ফ্র্যাগমেন্টগুলোকে বলা হয় অ্যাপোপ্টোটিক বডি। ঠিক আছে, অ্যাপোপ্টোটিক বডি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, আমরা নেক্রোসিসে বলেছিলাম যে নেক্রোসিসের সেলের ভিতরের যে কন্টেন্ট সেটা লিকেজ হয়, কিন্তু এখানে অ্যাপোপ্টোসিসে এই যে নিউক্লিয়াস ফ্র্যাগমেন্টেশন হচ্ছে, অর্গানেলিসগুলো ডিভাইড হয়ে যাচ্ছে, সাইটোপ্লাজমগুলো এরকম ডিভাইড হয়ে এক একটা সেলের ভিতরে এক একটা পার্টের ভিতরে চলে যাচ্ছে। প্রত্যেকটা পার্টই কিন্তু এই যে প্লাজমা মেমব্রেন বাউন্ড, কোনো কিছুই কিন্তু লিক করছে না, সবগুলোই প্লাজমা মেমব্রেন বাউন্ড। তো যেহেতু সেলের বাইরে আসে না, সেই কারণে এরা কোনো লোকাল ইনফ্লামেটরি রিঅ্যাকশন করে না। ঠিক আছে, সেই জন্য নেক্রোসিসে লোকাল ইনফ্লামেশন হয়, বাট অ্যাপোপ্টোসিসের সাথে ইনফ্লামেশনের কোনো রিলেশন নেই। কারণ অ্যাপোপ্টোসিসের যে অ্যাপোপ্টোটিক বডিগুলো ফর্মেশন হয়, সেই অ্যাপোপ্টোটিক বডিগুলো কি কন্টেন্ট করে? সাইটোপ্লাজম, অর্গানেলিস অ্যান্ড নিউক্লিয়াস। কিন্তু এরা কন্টেন্টগুলোকে বাইরে লিক হতে দেয় না, সবগুলো কন্টেন্টই প্লাজমা মেমব্রেন বাউন্ড। সেই কারণে যেহেতু বাইরে আসে না, তাই কোনো লোকাল ইনফ্লামেটরি রিঅ্যাকশন হয় না। এখন অ্যাপোপ্টোসিস কখন কখন হতে পারে? এটা বডিতে নর্মালি কিছু ফিজিওলজিক্যাল প্রসেসের সময়ও হয়, ফিজিওলজিক্যালিও হতে পারে, আবার কিছু প্যাথোলজিক্যাল কন্ডিশনেও হয়। আচ্ছা, এখন মনে হতে পারে যে অ্যাপোপ্টোসিস একটা সেল ডেথ ফিজিওলজিক্যালি, মানে নর্মালি বডিতে কেন হবে? আচ্ছা, আমি বলছি নর্মালি কেন হয়। আমাদের বডিতে এমন কিছু সেল থাকে যেই সেলগুলো তার ফাংশন, যে ফাংশনের জন্য সেলগুলোকে রাখা হয়েছিল, সেই ফাংশন শেষ হয়ে গেছে, অ্যাকমপ্লিশড হয়ে গেছে। তো যখন সেলগুলো যে ফাংশনের জন্য ছিল সেই ফাংশনটা শেষ হয়ে যায়, তখন সেই সেলগুলো আর বডিতে প্রয়োজন পড়ে না। তখন এই অপ্রয়োজনীয় সেলগুলোকে বডি থেকে ডিস্ট্রয় করে দেয়, বডি থেকে রিমুভ করে কে? এই অ্যাপোপ্টোসিস, ফিজিওলজিক্যাল অ্যাপোপ্টোসিস। আর কোথায় হতে পারে ফিজিওলজিক্যাল অ্যাপোপ্টোসিস? আমাদের বডিতে এমন কিছু পার্টস আছে যেখানে নর্মালি যে এপিথেলিয়াল, কিছুদিন পর পর এপিথেলিয়াল শেডিং হচ্ছে, এপিথেলিয়াল রিনিউয়াল হচ্ছে। এই যে এপিথেলিয়াল রিনিউয়াল হচ্ছে, নতুন যে এপিথেলিয়ামটা আসছে, সেই এপিথেলিয়ামটাকে জায়গা করে দেওয়ার জন্য পুরনো যে সেলগুলো থাকে সেই সেলগুলোকে রিমুভ করে দেয় কিভাবে? এই ফিজিওলজিক্যাল অ্যাপোপ্টোসিসের মাধ্যমে। তাহলে আমরা এখন এই এক্সাম্পলগুলো জানি কখন এই ফিজিওলজিক্যাল অ্যাপোপ্টোসিসগুলো হবে। যখন আমাদের এমব্রায়োনিক ডেভেলপমেন্ট হয়, তখন আমরা জানি, যখন তোমরা এমব্রায়োলজিতে পড়েছো, যে অনেক কিছু লাগে সব কিছু ডেভেলপমেন্টের জন্য, যে ভিতরের আমাদের যে অর্গানেলিসগুলো, জিআইটি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, সব কিছু ডেভেলপমেন্টের জন্য অনেক কিছু লাগে। কিন্তু আলটিমেটলি যখন ফিটাসের ডেভেলপমেন্ট কমপ্লিট হয়ে যায়, তখন যে জিনিসগুলো ডেভেলপমেন্টের কাজে লেগেছিল কিন্তু ডেভেলপমেন্ট হওয়ার পরে আর কাজ নেই, সেই জিনিসগুলো বডি থেকে ডিস্ট্রাকশন হয়ে যেতে হয়। যদি না হয় তাহলে কি হবে? কিছু পার্ট যদি পারসিস্টেন্ট থাকে, তাহলে আফটার বার্থ আমরা জানি অনেক কমপ্লিকেশন হতে পারে, যেমন হতে পারে থাইরোগ্লোসাল ফিস্টুলা, থাইরোগ্লোসাল সিস্ট, এই ধরনের। তাহলে এই এমব্রায়োজেনিক পিরিয়ডে যেই স্ট্রাকচারগুলো এমব্রায়োনিক ডেভেলপমেন্টের জন্য এসেছিল,
ডেভেলপমেন্ট শেষ হয়ে যাওয়ার পরে সেই স্ট্রাকচারগুলো বডি থেকে কিভাবে রিমুভ হয়, ফিজিওলজিক্যাল অ্যাপোপ্টোসিস। তাহলে ফিজিওলজিক্যালের একটা এক্সাম্পল আমরা জানলাম, রিমুভাল অফ সুপারনিউমেরারি সেলস। আচ্ছা, আমি ঠিক করে দেবো। মরে যাচ্ছে। চলবে? আচ্ছা, একটা তাহলে আমরা কি দেখলাম, রিমুভাল অফ সুপার নিউমেরারি সেলস। আর কি হতে পারে, ইনভলিউশন অফ হরমোন ডিপেন্ডেন্ট অর্গান অর টিস্যু অন হরমোন উইথড্রল, মানে হরমোন ডিপেন্ডেন্ট যে টিস্যুগুলো থাকে বা অর্গানগুলো থাকে, সেই অর্গানগুলোতে যদি সেই হরমোনাল ইনফ্লুয়েন্সটা উইথড্র করা হয়, তাহলে সেই অর্গান বা টিস্যুগুলোতে যে ইনভলিউশন হয় সেটাও হয় ফিজিওলজিক্যাল অ্যাপোপ্টোসিসের মাধ্যমে। তাহলে আরেকটা এক্সাম্পল আমরা পেলাম, ইনভলিউশন অফ হরমোন ডিপেন্ডেন্ট টিস্যু, ইনভলিউশন অফ হরমোন ডিপেন্ডেন্ট টিস্যু। কেমন, আমরা কিছু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। যেমন মেয়েদের নর্মালি কি হয়, প্রত্যেকটা সাইকেলে এন্ডোমেট্রিয়াল শেডিং হচ্ছে, হ্যাঁ, মেনস্ট্রুয়াল সাইকেলে যে এন্ডোমেট্রিয়াল শেডিংগুলো হচ্ছে, সেই এন্ডোমেট্রিয়াল শেডিংটা কি হরমোন উইথড্রর কারণে ইনভলিউশন হচ্ছে, হ্যাঁ, হরমোন ডিপেন্ডেন্ট অর্গানের। এছাড়াও মেনোপোজের সময় যে ওভারিয়ান ফলিকুলার অ্যাট্রোফি হয়, সেটাও হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যাপোপ্টোসিস। তারপর উইনিংয়ের সময় যে ল্যাকটেটিং ব্রেস্ট, সেটার যে রিগ্রেশন হয়, সেটাও কি বলবো আমরা, ফিজিওলজিক্যাল অ্যাপোপ্টোসিস। তাহলে আমরা অনেকগুলো এক্সাম্পল পেয়ে গেলাম, না, ইনভলিউশন অফ হরমোন ডিপেন্ডেন্ট টিস্যু। আর কি হতে পারে, এই দুটো আমি মুছে দিচ্ছি, এটা ছোট বোর্ড তো অনেক কিছু একসাথে লেখা যায় না। আরেকটা হতে পারে সেল টার্ন ওভার ইন প্রলিফারেটিং সেল পপুলেশন, সেল টার্ন ওভার। বলা হয় যে হিউম্যান সেলে পার সেকেন্ডে প্রায় 1 মিলিয়নের মতন সেল টার্ন ওভার হয়। তাহলে বুঝতে পারছো অ্যাপোপ্টোসিসটা আসলে কতটা ইম্পর্টেন্ট, যেটা ফিজিওলজিক্যাল অ্যাপোপ্টোসিস আমরা বলছি। পার সেকেন্ডে 1 মিলিয়ন সেল, অনেক বেশি। আচ্ছা, এখন কোথায় কোথায় এরকম সেল টার্ন ওভার হচ্ছে, যেমন ধরো বোন ম্যারো, থাইমাসে যে ইম্যাচিওর লিম্ফোসাইটসগুলো আছে, সেই ইম্যাচিওর লিম্ফোসাইটসগুলোকে বডি থেকে রিমুভ করবো কিভাবে, ফিজিওলজিক্যাল অ্যাপোপ্টোসিসের মাধ্যমে। এছাড়াও কিছু বি লিম্ফোসাইটের কাজ কি, সে অ্যান্টিজেনকে প্রেজেন্ট করতে হবে, যারা সেই অ্যান্টিজেন এক্সপ্রেস করতে পারে না, যাদের সারফেসে সেই রিসেপ্টরগুলো থাকে না, সেই বি লিম্ফোসাইটগুলোকে, সেগুলো তো বডিতে কোনো কাজ নাই, বি লিম্ফোসাইটের কাজ কি, সে যদি এক্সপ্রেস করতে না পারে, সারফেস রিসেপ্টর যদি এক্সপ্রেস করতে না পারে, তাহলে সে তো বডির ইমিউনো সিস্টেমে কোনো অ্যাক্টিভিটি দেখাতে পারবে না। তো সেই বি সেলকে ডিস্ট্রয় করবে কে, ফিজিওলজিক্যাল অ্যাপোপ্টোসিস। এছাড়াও ইন্টেস্টাইনে আমাদের যে ইন্টেস্টাইনাল এপিথেলিয়াম, সেগুলো তো কন্টিনিউয়াসলি শেডেড আউট হচ্ছে, 1 to 2 উইকস লেটারে এই এপিথেলিয়ামগুলো রিনিউ হয়। তাহলে এই যে এই রিনিউড এপিথেলিয়ামগুলো, এগুলোকে জায়গা করে দিচ্ছে কে, পুরনো এপিথেলিয়ামগুলোকে সরিয়ে এদেরকে জায়গা করে দিচ্ছে ফিজিওলজিক্যাল অ্যাপোপ্টোসিস। তাহলে আমরা আরও কিছু এক্সাম্পল পেলাম। আরেকটা কি হতে পারে, ফিজিওলজিক্যাল অ্যাপোপ্টোসিসের আরও কিছু এক্সাম্পল আমরা বলি। যেমন আমাদের বডিতে যে এই যে বি সেল, টি সেল, মানে ইমিউনো রিয়াকশন করে যে সেলগুলো, সেই সেলগুলো কি করে, যখন কোনো ফরেন পার্টিকেলস আসে, তখন সেই ফরেন পার্টিকেলসকে আইডেন্টিফাই করে তার এগেনস্টে একটা ইমিউনো রিয়াকশন দেয়। কিন্তু যদি কোনো বি সেল ফরেন পার্টিকেলসের প্রতি এগেনস্টে ইমিউনো রিয়াকশন না দিয়ে বডির যে সেলফ যে প্রোটিনগুলো থাকবে, যদি সেই সেলফ প্রোটিনগুলোকেই ফরেন বলে আইডেন্টিফাই করে, মানে সেলফ প্রোটিনের এগেনস্টে যদি রিয়াক্টিভ হয়ে যায়, তখন সেই বি লিম্ফোসাইটগুলোকে আমরা বডি থেকে রিমুভ করি কিভাবে, এই ফিজিওলজিক্যাল অ্যাপোপ্টোসিস। ঠিক আছে, তার মানে আমরা জানলাম এই ফিজিওলজিক্যাল অ্যাপোপ্টোসিস আসলে অনেক ইম্পর্টেন্ট, তাই না? এছাড়াও যখন আমাদের বডিতে এই যে ফরেন পার্টিকেলস আসলে, যখন এই ধরনের কোনো অ্যাকিউট ইনফ্লামেটরি রিয়াকশন হয়, অথবা যে কোনো ধরনের ইমিউনো রেসপন্সের পরে যে ইমিউনো সেলগুলো থাকে, যেমন অ্যাকিউট ইনফ্লামেশনের পরে নিউট্রোফিল, ইনফ্লামেশন সাবসাইড করে গেছে, এখন নিউট্রোফিলের আর কোনো কাজ নেই,
বা একটা ইমিউনো রেসপন্স দিয়ে ফেলেছে, এখন বি সেলটার, সেই বি সেলটার আর কোনো ফাংশন নেই, তাহলে এই ধরনের কাজ শেষ হওয়ার পরে যে নিউট্রোফিল বি সেলসগুলোকে বডি থেকে রিমুভাল করা হয় ফিজিওলজিক্যাল অ্যাপোপ্টোসিসের মাধ্যমে। আছে এতক্ষণ আমরা যা বললাম সব কিছুই ফিজিওলজিক্যাল অ্যাপোপ্টোসিস, মানে এগুলো নর্মালি আমাদের বডিতে হচ্ছে, ঠিক আছে। এখন আমরা আসি প্যাথোলজিক্যাল অ্যাপোপ্টোসিস। প্যাথোলজিক্যাল তাহলে কখন হয়? যখন কোনো সেল এমনভাবে ইনজুরি হয় যে সেই সেলটাকে আর রিপেয়ার করা যায় না, তখন সেই ইনজুর্ড সেলটার কারণে সারাউন্ডিংস যে স্ট্রাকচারগুলো আছে সেই স্ট্রাকচারগুলোতে যেন কোনো রিয়াকশন না হয়, কোনো হোস্ট রিয়াকশন না হয়, যেন কোনো কোল্যাটেরাল ড্যামেজ না হয়, সেই জন্য সেই সেলগুলোকে বডি থেকে রিমুভ করা প্রয়োজন হয়ে পড়ে। সেটা অবশ্যই প্যাথোলজিক্যাল কন্ডিশন। হ্যাঁ, বডিতে তো যখনই কোনো সেল ইনজুরি হবে, সেল ইনজুরি অবশ্যই কোনো ফিজিওলজিক্যাল না, আমরা জানি। তো যখন সেল ইনজুরি হয়ে সেই সেলগুলোকে রিমুভ করার প্রয়োজন পড়বে, তখন কাজ করবে কি প্যাথোলজিক্যাল অ্যাপোপ্টোসিস। তো আমরা প্যাথোলজিক্যাল অ্যাপোপ্টোসিসের কিছু এক্সাম্পল পড়ে ফেলি। একটা হচ্ছে কোনো সেলে যদি ডিএনএ ড্যামেজ হয়। ডিএনএ ড্যামেজ আমরা জেনেছি কীভাবে হতে পারে, রেডিয়েশনের মাধ্যমে হতে পারে, মিউটেশনের মাধ্যমে হতে পারে, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস, অনেক কিছু এতক্ষণ আমরা পড়েছি। তো ডিএনএতে যদি ড্যামেজ হয় তখন বডি চেষ্টা করে সেই ডিএনএ ড্যামেজটাকে রিপেয়ার করার জন্য। যদি ড্যামেজ এমন হয় যে বডি সেটাকে রিপেয়ার করতে পারছে না, তখন অ্যাপোপ্টোসিসের মাধ্যমে সেই ডিএনএটাকে বডি থেকে রিমুভ করে দেওয়া হয়। এটা একটা গেল প্যাথোলজিক্যাল অ্যাপোপ্টোসিসের এক্সাম্পল। আর কি হতে পারে? যখন এই যে আমরা অ্যামাইনো অ্যাসিডের চেইন পরিবর্তনের কথা বলেছিলাম, যে সাইড চেইন পরিবর্তন হয়ে এনজাইমের অ্যাক্টিভ সাইটগুলো তৈরি হয় না, তো এই ধরনের কোনো কারণে, যে কোনো কারণে যদি কোনো মিসফোল্ডেড প্রোটিন অ্যাকুমুলেশন হয়ে যায় এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, হ্যাঁ, মিসফোল্ডেড প্রোটিন যেগুলো যেরকম হওয়ার কথা ছিল সেরকম হয় না, অ্যামাইনো অ্যাসিডের চেঞ্জ হয়ে যায়, সিকোয়েন্সগুলো চেঞ্জ হয়ে যায়, এরকম মিসফোল্ডেড প্রোটিনগুলোকেও বডি থেকে এলিমিনেট করে কিভাবে? প্যাথোলজিক্যাল অ্যাপোপ্টোসিস। আর কি হতে পারে? যে কোনো ধরনের ভাইরাল ইনফেকশনেও কি হয়? প্যাথোলজিক্যাল অ্যাপোপ্টোসিস হতে পারে। এছাড়াও যেই সব গ্ল্যান্ডের ডাক্ট থাকে, সেই গ্ল্যান্ডের ডাক্টে যদি কোনো অবস্ট্রাকশন থাকে, যেমন ধরো প্যারোটিড গ্ল্যান্ড, সেই গ্ল্যান্ডের ডাক্টে যদি কোনো অবস্ট্রাকশন থাকে, তাহলে ডাক্টের প্রক্সিমালি যেই সেল গ্ল্যান্ডটা থাকবে, যেমন প্যারোটিড গ্ল্যান্ড, তাহলে সেই গ্ল্যান্ডটারও যে অ্যাট্রোফি হবে সেটাও কিভাবে হয়? প্যাথোলজিক ক্যালসিফিকেশনের মাধ্যমে। আচ্ছা, তাহলে মোটামুটি প্যাথোলজিক্যাল অ্যাপোপ্টোসিসের মাধ্যমে মোটামুটি অ্যাপোপ্টোসিসের এক্সাম্পলগুলো আমরা পড়ে ফেললাম। এখন আমরা একটু জানি অ্যাপোপ্টোসিসের মরফোলজি নিয়ে, অ্যাপোপ্টোসিসের মরফোলজিক্যাল চেঞ্জগুলো নিয়ে। প্রথমেই কি হয়? অ্যাপোপ্টোসিসের একটা সেল শ্রিঙ্কেজ হবে। এটা আমি মনে রাখতে বলেছিলাম, নেক্রোসিসের আমি যখন নিউক্লিয়ার চেঞ্জ করেছিলাম ওখানে বলেছিলাম যে নিউক্লিয়ার শ্রিঙ্কেজ, কিন্তু অ্যাপোপ্টোসিসে হয় সেল শ্রিঙ্কেজ। বেসিক্যালি নেক্রোসিসে হয় সেলুলার সোয়েলিং, অ্যাপোপ্টোসিসে সেল শ্রিঙ্কেজ, ঠিক আছে? সেল শ্রিঙ্কেজ হয়। এখানে কি হয়? তো একটা সেল এইরকম ছিল, সেলটা যখন শ্রিঙ্কেজ হয়ে যাবে তখন এর ভিতরে যে অর্গানেলসগুলো থাকবে, অর্গানেলসগুলো টাইটলি প্যাকড হয়ে যাবে। সেলটা ছোট হয়ে গেছে, জায়গা কমে গেছে, তাহলে অর্গানেলসগুলো টাইটলি প্যাকড হয়ে যাবে। আর সাইটোপ্লাজমটা হবে ডেন্স, যেহেতু কনডেন্সড হবে। তারপরে এটাতে যে ক্রোমাটিন থাকবে সেই ক্রোমাটিনটাও কনডেনসেশন হয়ে যাবে, ক্রোমাটিন কনডেনসেশন হবে। আর এই ক্রোমাটিন কনডেনসেশনটা হচ্ছে অ্যাপোপ্টোসিসের একটা মোস্ট ক্যারেক্টারিস্টিক ফিচার। আচ্ছা, আর কি হবে? সাথে সাইটোপ্লাজমিক ব্লেবস ফর্মেশন হবে, যেগুলো আমরা পড়েছি। সাইটোপ্লাজমিক ব্লেবস ফর্মেশন হবে, অনেকগুলো সাইটোপ্লাজমিক ব্লেবস ফর্মেশন হলো। এই সাইটোপ্লাজমিক ব্লেবসগুলো তারপর ডিটাচড হয়ে মেমব্রেন বাউন্ড হবে, এবং এই ডিটাচড মেমব্রেন বাউন্ড হওয়ার আগে এখান থেকে কিছু নিউক্লিয়াসের পার্ট, কিছু সাইটোপ্লাজম, কিছু অর্গানেলিস নিয়ে ফর্মেশন করবে অ্যাপোপ্টোটিক বডি। আচ্ছা, অ্যাপোপ্টোটিক বডি ফর্মেশন করার পর এই অ্যাপোপ্টোটিক বডিগুলো ফ্যাগোসাইটিক সেলের মাধ্যমে বডি থেকে রিমুভ করে দেওয়া হবে।
তাহলে আমরা জানলাম অ্যাপোপ্টোসিসে কি হয়, সেল শ্রিঙ্কেজ হবে, তারপর অর্গানেলিসগুলো টাইটলি প্যাকড হবে, ক্রোমাটিন কনডেনসেশন হবে, সেল মেমব্রেনে ব্লেবস ফর্মেশন হবে, আলটিমেটলি অ্যাপোপ্টোটিক বডি ফর্মেশন হবে, যেটাতে থাকবে সেলুলার কন্টেন্টসগুলো এবং মেমব্রেন বাউন্ড হবে। আর আমরা আগেই জেনেছি যে মেমব্রেন বাউন্ড হওয়ার কারণে সেলের ভিতরের কন্টেন্টগুলো বাইরে চলে আসে না, এবং বাইরে না আসার কারণে অ্যাপোপ্টোসিসে কোনো ধরনের ইনফ্লামেটরি রিয়াকশন হয় না। এখন আসি এই অ্যাপোপ্টোসিস কিভাবে হচ্ছে। আমরা বলেছি এটা একটা টাইটলি রেগুলেটেড কন্ট্রোলড প্রোগ্রাম। হ্যাঁ, তার মানে এটা এমনি এমনি হয়ে যায় না, এটা একটা রেগুলেটেড থাকে। মেইনলি কি, সেটা একটা এনজাইম যেটাকে আমরা বলছি ক্যাসপাস। এই এনজাইমটা অ্যাক্টিভেট হলে অ্যাপোপ্টোসিস শুরু হয়ে যায়। তাহলে এই এনজাইমটা কিভাবে অ্যাক্টিভেট হয়, এটা ইউজুয়ালি বডিতে একটা প্রো এনজাইম হিসেবে থাকে, মানে ইনঅ্যাক্টিভেটেড অবস্থায় থাকে। যখন এটা অ্যাপোপ্টোসিস করতে হয় তখন এই এনজাইমটাকে প্রথমে অ্যাক্টিভেট হইতে হবে। তো এনজাইমটা কিভাবে অ্যাক্টিভেট হবে? আচ্ছা, টোটাল অ্যাপোপ্টোসিস প্রসিডিউরটার জন্য দুইটা ফেজ আছে, একটা হচ্ছে ইনিশিয়েশন ফেজ আর আরেকটা হচ্ছে এক্সিকিউশন ফেজ। এই ইনিশিয়েশন ফেজে মেইনলি ক্যাসপাস অ্যাক্টিভেট হয়, আর এক্সিকিউশন ফেজে অ্যাপোপ্টোসিস যে প্রপার প্রসিডিউর, সেই প্রপার প্রসিডিউরটা হয় এক্সিকিউশন ফেজে। তাহলে ইনিশিয়েশন ফেজে কি হয়, ক্যাসপাস এনজাইমটা অ্যাক্টিভেট হয়। আমরা যেহেতু বলেছি যে এনজাইমটা একটা প্রো এনজাইম হিসেবে বডিতে থাকে, এটাকে কাজ করতে হলে আগে অ্যাক্টিভেটেড হতে হবে। তাহলে ইনিশিয়েশন ফেজে কি হয়, কিভাবে এনজাইমটা অ্যাক্টিভেটেড হচ্ছে, এটার দুইটা পাথওয়ে আছে। একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল পাথওয়ে, মাইটোকন্ড্রিয়াল পাথওয়ে, এটাকে আমরা বলছি ইন্ট্রিনজিক। আরেকটা হচ্ছে ডেথ সেল রিসেপ্টর, এটা বলছি এক্সট্রিনজিক। তাহলে ক্যাসপাসটা অ্যাক্টিভেট হয় কিভাবে, দুইটা প্রসিডিওর, একটা ইনিশিয়েশন ফেজের দুইটা প্রসিডিওর, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল পাথওয়ে যেটাকে আমরা বলছি ইন্ট্রিনজিক পাথওয়ে, আর একটা হচ্ছে ডেথ সেল রিসেপ্টর যেটাকে আমরা ডেথ সেল রিসেপ্টর পাথওয়ে যেটাকে আমরা বলছি এক্সট্রিনজিক পাথওয়ে। মাইটোকন্ড্রিয়াল পাথওয়েটাই মোস্ট কমনলি হয় যে কোনো ধরনের ফিজিওলজিক বা প্যাথোলজিক্যাল, ম্যাক্সিমাম ফিজিওলজিক বা প্যাথোলজিক্যাল অ্যাপোপ্টোসিসে মেইনলি মাইটোকন্ড্রিয়াল পাথওয়েটা হয়। এখানে কি হয়, প্রথমে মাইটোকন্ড্রিয়ার যে আউটার মেমব্রেন, মাইটোকন্ড্রিয়াতে আমরা জানি সাইটোক্রোম সি আছে, তাই না? সাইটোক্রোম সি এই যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয় মাইটোকন্ড্রিয়ার ভিতরে, এটার জন্য প্রয়োজন, এবং অক্সিডেটিভ ফসফোরাইলেশন আমাদের বডির জন্য অনেক ইম্পর্টেন্ট আমরা জানি, কারণ এর মাধ্যমে এটিপি প্রডিউস হয়। কিন্তু এই সাইটোক্রোম সি যতক্ষণ মাইটোকন্ড্রিয়ার ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত সে তার অ্যাকচুয়াল কাজ করবে। যদি সে কোনো কারণে মাইটোকন্ড্রিয়ার বাইরে চলে আসে তখন সে কী করে, যদি এই মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে কোনো ধরনের ড্যামেজ হয় তখন এই মাইটোকন্ড্রিয়াল সি এনজাইমটা সাইটোপ্লাজমে চলে আসে। এটা হচ্ছে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমে চলে আসবে, মাইটোকন্ড্রিয়াল সাইটোক্রোম সি সাইটোপ্লাজমে চলে আসবে। যদি এই মাইটোকন্ড্রিয়াল সিটা সাইটোপ্লাজমে আসে তখন সে ক্যাসপাস অ্যাক্টিভেট করবে, আর ক্যাসপাস অ্যাক্টিভেট করলেই এক্সিকিউশন ফেজে চলে যাবে অ্যান্ড অ্যাপোপ্টোসিস কমপ্লিট হবে। হ্যাঁ, এই প্রসিডিউরগুলো তোমাদের খুব ডিটেলস লাগবে না, তারপরেও আমি একটু খুব সংক্ষেপে বলে দিচ্ছি যেন তোমরা অ্যাটলিস্ট একটা বেসিক আইডিয়া রাখতে পারো যে জিনিসগুলো কি। আরেকটা হচ্ছে ডেথ রিসেপ্টর পাথওয়ে, এটাকে আমরা বলছি এক্সট্রিনজিক পাথওয়ে। এটা কি হয়, এখানে সেল কিলিংটা ইউজুয়ালি টি লিম্ফোসাইট মেডিয়েটেড। আমরা ম্যাক্সিমাম ফিজিওলজিক্যাল অ্যান্ড প্যাথোলজিক্যাল যে অ্যাপোপ্টোসিস হয় ম্যাক্সিমামে বলেছি যে মাইটোকন্ড্রিয়াল পাথওয়ের মাধ্যমে অ্যাক্টিভেটেড হয়।
টি লিম্ফোসাইট মেডিয়েটেড যে সেল কিলিংগুলো, সেই সেল কিলিংগুলো ইউজুয়ালি ডেথ রিসেপ্টর পাথওয়ের মাধ্যমে হয়। এখানে কি হয়, ইউজুয়ালি আমাদের বডিতে যে সেলফ রিয়েক্টিং লিম্ফোসাইটসগুলো আছে, আমি এর আগেও একবার বলেছি যে লিম্ফোসাইটগুলো যে ফরেন পার্টিকলস হিসেবে আমাদের বডির যে সেলফ প্রোটিন আছে সেই সেলফ প্রোটিনকেই রিকগনাইজ করে, সেই লিম্ফোসাইটগুলো আমাদের বডির জন্য হার্মফুল এবং সেগুলোকে রিমুভ করা হয় কীভাবে, ডেথ রিসেপ্টর পাথওয়ের মাধ্যমে বাই দ্য হেল্প অফ টি লিম্ফোসাইটস। ঠিক আছে, এখানে কি হয়, একটা ডেথ রিসেপ্টর থাকে, যেটা এই ডেথ রিসেপ্টরটা হচ্ছে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর ফ্যামিলির একটা মেম্বার। হ্যাঁ, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর ফ্যামিলির একটা মেম্বার হচ্ছে এই ডেথ রিসেপ্টর, যেটা এঙ্গেজড হয়ে গেলে এই ডেথ রিসেপ্টরটা সেল মেমব্রেনে যদি এঙ্গেজড হয়ে যায় তখন এই ডেথ রিসেপ্টরটা অ্যাপোপ্টোটিক সিগন্যাল ডেলিভার করে, অ্যাপোপ্টোটিক সিগন্যাল। ঠিক আছে, তাহলে আমরা ইনিশিয়েশন ফেজটা পড়লাম, এখন আসি এক্সিকিউশন ফেজে। আছে এক্সিকিউশন ফেজে কিছুই না, আমরা ক্যাসপাস অ্যাক্টিভেট করলাম, অ্যাপোপ্টোটিক সিগন্যাল দিয়ে দিলাম। এখন এক্সিকিউশন ফেজে কি হয়, অ্যাক্টিভেটেড ক্যাসপাসেস কিছু কাজ করে। কি কি কাজ করে, সে এই ক্যাসপাসটা যখন অ্যাক্টিভেটেড হয়ে যাবে, সে ডিএনএস একটা এনজাইম যেটাকে ক্লিভ করে, হ্যাঁ, আরেকটা এনজাইম, সেই ডিএনএস এনজাইমের যে ইনহিবিটর থাকে সেই ইনহিবিটরকে নষ্ট করে দেয়। তার মানে কি হলো, ডিএনএস এনজাইমটাকে সে স্টিমুলেট করে দিবে। ক্যাসপাসিস মেইনলি ডিএনএস এনজাইমের যে ইনহিবিটর সেই ইনহিবিটরটাকে নষ্ট করে দেয়। তাহলে ইনহিবিটর যদি নষ্ট করে দেয় তাহলে ডিএনএস এনজাইমটা অ্যাক্টিভেটেড স্টিমুলেটেড হবে, ইনহিবিটর নাই তার মানে স্টিমুলেটেড হবে। এখন এই ডিএনএস এনজাইমটা যদি স্টিমুলেটেড হয় তাহলে কি করবে, সে ডিএনএ ব্রেকডাউন করবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ডিএনএ ব্রেকডাউন হলে একটা সেল আলটিমেটলি ডিস্ট্রয় হয়ে গেল, আমরা জানলাম। তাহলে কি হলো, ক্যাসপাসেস যখন অ্যাক্টিভেট হয়ে যায় সে একটা কাজ কি করে, ইনহিবিটর অফ ডিএনএস এনজাইমকে ক্লিভ করে দিবে, ডিস্ট্রয় করে দিবে। তাহলে ডিএনএস এনজাইমের কোনো ইনহিবিটর থাকবে না, এই এনজাইমটা স্টিমুলেটেড হবে এবং ডিএনএ ব্রেকডাউন হবে। সে আর কি করে, সে এই ডিএনএস এনজাইম ছাড়াও সে নিজে ক্যাসপাসেস এনজাইমটা নিজেই নিউক্লিয়াসটাকে ফ্র্যাগমেন্টেড করে দেয়, নিউক্লিয়াস ফ্র্যাগমেন্টেশনে হেল্প করে। ঠিক আছে, তাহলে ক্যাসপাসিস দুইটা কাজ করলো, একটা হচ্ছে ডিএনএস এনজাইমের ইনহিবিটরকে ক্লিভ করে ডিএনএসকে অ্যাক্টিভেট করলো, ডিএনএ ব্রেকডাউন করলো, অন্যদিকে নিউক্লিয়াসকে ফ্র্যাগমেন্টেড করে দিল। নিউক্লিয়াসকে কিভাবে ফ্র্যাগমেন্টেড করে, নিউক্লিয়াসের ভিতরে যে স্ট্রাকচারাল কিছু প্রোটিন থাকে সেই প্রোটিনগুলোকে, সেই প্রোটিন কম্পোনেন্টসগুলোকে প্রোটিওলাইসিস করে দেয়। হ্যাঁ, নিউক্লিয়ার ম্যাট্রিক্সে যে প্রোটিন থাকে সেই নিউক্লিয়ার ম্যাট্রিক্স প্রোটিনগুলোর প্রোটিওলাইসিস করে ফেলে এই ক্যাসপাসিস এনজাইম, অ্যান্ড আলটিমেটলি নিউক্লিয়ার ফ্র্যাগমেন্টেশন হয়। আচ্ছা, মোটামুটি নেক্রোসিস অ্যান্ড অ্যাপোপ্টোসিস আমরা পড়ে ফেলেছি, এর থেকে খুব বেশি কিছু আমাদের লাগার কথা না। এখন একটা নতুন টার্ম সম্পর্কে আমরা একটু জানি এবং এটা বলেই আমি আমার ক্লাসটা আজকের মতো শেষ করে দিব। সেই টার্মটা হচ্ছে নেক্রোপ্টোসিস। কথা শুনেই বোঝা যাচ্ছে যে নেক্রোসিসও থাকে আবার অ্যাপোপ্টোসিসও থাকে। এখন নেক্রোপ্টোসিস জিনিসটা কি, তাহলে সেটা আমরা একটুখানি জানি। এই জিনিসটা মরফোলজিক্যালি, হ্যাঁ, মরফোলজিক্যালি মনে হবে যে নেক্রোসিস, মরফোলজিক্যালি নেক্রোসিস মনে হয়, কিন্তু ঘটনাটা ঘটে কিভাবে, একটা জেনেটিক্যালি কন্ট্রোলড প্রোগ্রামের মাধ্যমে। তার মানে মরফোলজিক্যালি এটাকে নেক্রোসিসের মতন দেখতে হলেও ঘটনাটা ঘটছে জেনেটিক্যালি কন্ট্রোলড একটা সিস্টেমের মাধ্যমে। তার মানে নেক্রোসিস এবং অ্যাপোপ্টোসিস দুইটার কম্বিনেশনের মাধ্যমে, সেই জন্য এটার নাম হয়েছে নেক্রোপ্টোসিস।
আচ্ছা, এখানে কি হয়, এই জিনিসটা মেইনলি ক্যাসপাসিস ডিপেন্ডেন্ট, যেটা আমরা অ্যাপোপ্টোসিসে পড়লাম যে ক্যাসপাস এনজাইমটা অ্যাক্টিভেটেড হলে অ্যাপোপ্টোটিক সিগন্যাল দেয়। এই নেক্রোপ্টোসিসটাও মেইনলি ক্যাসপাস ডিপেন্ডেন্ট। কিন্তু ক্যাসপাস ডিপেন্ডেন্ট প্রসিডিওর হলেও এই নেক্রোপ্টোসিসে সেলের মেমব্রেনে পোর ফর্মেশন হয়। এটা ক্যাসপাস ডিপেন্ডেন্ট, কিন্তু এখানে সেল মেমব্রেনে পোর ফর্মেশন হয়, যে কারণে সেলের কন্টেন্টগুলো বাইরে লিক আউট হয়ে যায়। এবং সেলের কন্টেন্টগুলো বাইরে চলে আসলেই আমরা জানি কি হবে, সেখানে একটা লোকাল ইনফ্লামেটরি রিয়াকশন হবে, ইনফ্লামেটরি সেলগুলোর ইনফিল্ট্রেশন হবে, এবং আলটিমেটলি ইনফ্লামেটরি সেলগুলো থেকে যে এনজাইমগুলো আসবে সেই এনজাইমগুলোর মাধ্যমে এই সেলটা ডিস্ট্রাকশন হয়ে যাবে। তাহলে সেল ডেথের আরেকটা প্রসিডিওর আমরা জানলাম, নেক্রোপ্টোসিস। ঠিক আছে? আচ্ছা, আমার মনে হয় আজকে অনেক পড়িয়েছি। তোমরা কতটুকু কি বুঝতে পেরেছো আমি আসলে খুব একটা মানে রেসপন্স পাইনি। এখন আমি কমেন্টসগুলো চেক করব, এবং কারো কোনো সমস্যা থাকলে আশা করছি আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তোমরাও একটু নিচেরা একটু রবিন স্কুলে দেখো, আমার মনে হয় তাহলে তোমাদের কনসেপশনগুলো আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি যেহেতু একটা ফোনের ব্যাক ক্যামেরা ইউজ করে আজকের এই লাইভ প্রোগ্রামটা করেছি, তো আমার আসলে সামনে থেকে কি হচ্ছে, আসলে আমাকে দেখা যাচ্ছে কিনা, আমার ভোকাল ঠিকভাবে আসছে কিনা, সেই ব্যাপারে আজকে আমাকে এখানে হেল্প করেছে আমার একজন কলিগ ডক্টর জান্নাত জাহান জেসমিন। আমি আপনাকে থ্যাঙ্কস জানাচ্ছি এই হেল্পটুকু করার জন্য। আর আশা করছি নেক্সট একটা ক্লাসে তোমাদের সেলুলার অ্যাডাপ্টেশনটা পড়িয়ে দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকো, সাবধানে থাকো। এই মহামারীর মধ্যে আসলে সাবধানে থাকাটা খুবই ইম্পর্টেন্ট। আশা করছি সবাই সুস্থ থাকবা আর কি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। আমার জন্য দোয়া করো, আমিও যেন সেই পর্যন্ত সুস্থ থাকি। ঠিক আছে? আর সবাই পড়াশোনা করো আর কি। ঠিক আছে? আসসালামু আলাইকুম।